আমি ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে হাঁসফাঁস করছি। সামনে বিশাল সাজসজ্জায় সাজানো বিছানায় বসে আছে স্বয়ং নিধি ম্যাম, যিনি এখন আমার সদ্য বিবাহিতা স্ত্রী। অফিসে সেই গম্ভীর বদমেজাজি রাগী নিধি ম্যামকে আজ চেনাই যাচ্ছে না। যেভাবে বসে আছে তাতে করে ওনাকে দেখলেই আমার বড্ড লোভ লোভ পাচ্ছে। কিন্তু তার চোখে দুষ্টুমির ঝলক এমনভাবে দেখা যাচ্ছে, কাছে যেতেও ভয় লাগছে আমার। আর সেই সাথে লেগে আছে ওনার ঠোঁটে সেই বিখ্যাত ভয়ঙ্কর হাসিটা, যেটা দেখলে অফিসের বড় বড় ম্যানেজাররাও ফাইল ফেলে সোজা বাড়ি চলে যায়। আর সেই হাসির শিকার হচ্ছি আমি নিজে। বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই আমার উপর তার রোমান্টিকতা শুরু হয়ে গেছে। আমি জানতামই না উনি এত রোমান্টিক। যখন ঢুকেছিলাম বাসর ঘরে, সোজা এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপরই আমার কাছে এসে তিনিও আমার ওপর এসে পড়ে। কি করছেন ম্যাম? ছাড়ুন আমাকে, প্লিজ ছাড়ুন। নিঃশ্বাস নিতে পারছি না আমি। সরে বসুন আমার উপর থেকে। আপনি বাড়িতে এমন ডমিনেটিং থাকেন? মরে গেলাম তো আমি। এই চুপ, বেশি চিল্লাবে না। আমাকে বিয়ে করার অনেক শখ না তোমার? আজকে তোমার সেই শখ পূরণ হবে। সব কিছু খোলো এখনই, দেখি তখন তোমার কত প্রেম আছে। ম্যামকে বিয়ে করে এখন কেমন লাগছে বলো? নিধি ম্যামের কথা বলার ভঙ্গি দেখলে মনে হয় যেন তিনি আমার বাৎসরিক কর্মদক্ষতার মূল্যায়ন করছে। এরকম ডেঞ্জারাস রোমান্টিক বইয়ের পাল্লায় পড়ে জীবন আমার তেজপাতা হয়ে যাবে বুঝতে পারছি। ওনার বলা প্রতিটি শব্দে তার সেই সিনিয়র মেয়ের তীক্ষ্ণতা ফুটে উঠেছে, কিন্তু দৃষ্টিতে যে রোমান্টিকতা তা আমার বুকের টিপ টিপ শব্দ আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাম, আপনি কি আমার উপর অত্যাচার করছেন নাকি? আমার প্রতি কি একটু আপনার মায়া নেই? এভাবে কীভাবে আপনি পারছেন আমার উপর এরকম কর্মকাণ্ড করতে? আমি তো আপনার জুনিয়র নাকি? একটু তো মায়া করুন। আপনি অনেক ভারী। উঠুন বলছি। আমার কথা শুনে নিধি ম্যাম আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। ম্যাম যেন কোনো পারমাণবিক বোমা, এখনই ফাটিয়ে দিবে পরিস্থিতি। রাগ যেমন তেমন, ম্যাম যে জাতের রোমান্টিক, আমার গায়ের লোম সব দাঁড়িয়ে যাচ্ছে। আমি কোনো মতে ম্যামকে আমার কাছ থেকে সরিয়ে একটু দূরত্বে এসে দাঁড়াই। কি একটা অবস্থা! বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই আমার উপর রোমান্টিক অত্যাচারের মহড়া শুরু করে দিয়েছে ম্যাম। অফিসের সিনিয়র ম্যাম তিনি, কিন্তু বিয়ের পর যে প্রথম রাতে তিনি তার কর্তৃত্ব এমন রোমান্টিক ভঙ্গিতে দেখাবেন তা আমি ভাবতেও পারিনি। যদিও ওনার সাথে আমার বিয়েটা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে হয়, মানে জানতামও না আমরা একে অপরকে বিয়ে করছি, তবুও উনি যে এমন আক্রমণাত্মক হবে কে জানতো। আমার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, আর উনি বিছানায় বসে আমার দিকে রাক্ষসী লুকে তাকাচ্ছেন। শোনো, আমি সবসময় স্পষ্ট কথা বলি। অফিসে তুমি আমার জুনিয়র ছিলে, এখানে তুমি আমার স্বামী, এবং আমি আমার স্বামীর উপরে সম্পূর্ণ কর্তৃত্ব দেখাই। এটা রোম্যান্টিক কমান্ড। তুমি কি ভুলে যাচ্ছ? আমার একটা রিপোর্টে তোমার বেতন বাড়তো, আর এখন তো আমি তোমার জীবনেরই মেইন বস। সব ফাইল আমার কাছেই জমা দাও, দ্রুত। তিনি ইশারায় বোঝান যে ফাইল মানে কি। আমি লজ্জায় লাল হয়ে যাই। এই মেয়ে আমাকে খুন করবে আজ। তার যে কথা বলার ভঙ্গি, তাতে যদি আমি এখন ওনার কাছে যাই, কী যে হবে আল্লাহ জানে। বাঁচাও আমারে হে খোদা। সাহস নিয়ে বললাম, ম্যাম, এটা কোনো কর্পোরেট মিটিং না, এটা আমাদের বাসর রাত। এখানে একটু নরম, একটু শান্ত হওয়া যায় না? আপনি কি আমার সাথে একটু মিষ্টি করে কথা বলবেন না, নাকি শুধু প্রজেক্টের ডেডলাইনের মতোই চাপ দেবেন? আমি এখন কাছে যেতে পারবো না। আমি বুঝেছি কাছে গেলে আপনি কি করবেন। নিধি বিছানা থেকে নেমে আমার কাছে আসে, আমার হাত পা কাঁপতে শুরু করে। তার চোখে সেই দুষ্টুমি মাখা হাসি লেগেই আছে। এই হাসির কাছে হার মানা ছাড়া আমার কোনো উপায় নেই। সে আমার সামনে এসে বলে, নরম কথা? বেশ, শোনো প্রিয়তম, তুমি জানো এই অফিসের সিনিয়র ম্যাডাম তোমাকে কতটা ভালোবাসে। তুমি যখন কফি নিয়ে আসতে, আমি শুধুমাত্র তোমার আনা কফিটাই খেতাম। তুমি যখন প্রেজেন্টেশন দিতে, আমার চোখ শুধু তোমাকেই খুঁজত। এবার বুঝতে পারছো তোমার উপরে ওই রোমান্টিক চাপ কেন দিচ্ছি? এটা 1 বছরের জমানো প্রেম। তিনি আমার হাত ধরে, আর আমার সারা গা কাঁপছে। কখনো ভাবিনি নিধি ম্যাম আমার বউ হবে। ম্যামের এই আবেগপ্রবণ দিকটা আমার পুরো শরীরকে বিদ্যুৎস্পৃষ্ট করে তোলে। এই নিধি ম্যাম অবশ্যই কঠোর বস। বাপরে বাপ, এই নিধি ম্যাম শুধুমাত্র আমার। আমি বললাম, ম্যাম, এই রোমান্টিকতাটা যদি একটু ধীর গতিতে আসে তাহলে আমার জন্য ভালো হয়। আপনি তো প্রজেক্টের মতো ঝড় শুরু করে দিলেন, আমার তো প্রস্তুতি নিতে একটু সময় লাগে। আপনি তো জানেন আমি একটু ধীরে কাজ করি। তুমি অফিসেও সবসময় ডেডলাইন মিস করো, কিন্তু এখন আর ডেডলাইন মিস করা চলবে না।
শোনো, আমার এখন একটা ডিনার চাই, কিন্তু সেই ডিনার হবে রোম্যান্টিক ডিনার। তুমি আমাকে আদর করবে, আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াবো, আর তারপরে আমরা সারা রাত ধরে আমাদের ভবিষ্যতের প্রজেক্ট নিয়ে আলোচনা করব। কথাগুলো বলে তিনি আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি এখনই তার জন্য চাঁদের টিকিট নিয়ে আসি। আর ভবিষ্যৎ প্রজেক্ট মানে ইস, ছি, কি দুষ্টু কথা বের হচ্ছে ম্যামের মুখ থেকে। যদিও তার এই রোমান্টিক দাবিগুলো আমার মনকে আরও বেশি করে টানছে, তাই আমিও বললাম, ঠিক আছে ম্যাম, আপনার যা কমান্ড, আমি আপনার সব রোমান্টিক ডেডলাইন পূরণ করব। কিন্তু আপনি কি জানতেন আজ আমাদের বিয়ে হবে? আপনাকে তো আমার পছন্দ ছিল, কিন্তু আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, মিথ্যা বলছেন। আমার কথা শুনে তিনি আমার হাত ছেড়ে দেয়। চুপচাপ বিছানায় গিয়ে বসে তিনি। আমিও সোফাতে এসে বসলাম। বুঝতে পারছি না হঠাৎ কী এমন হলো নিধি ম্যামের, যে কিনা এতক্ষণ রোমান্টিকের সাগরে ভাসছিল, হঠাৎ করে তার ফিউজ নষ্ট হলো কেন? আমি ম্যামের দিকে তাকিয়ে আছি। আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। আমি জানি ম্যাম এতক্ষণ যা করেছে সেগুলো উনি ইচ্ছে করেই করেছে। মানে আমাকে বোঝাতে চেয়েছে আমি যদি এসেই তার উপর ঝাঁপিয়ে পড়ি, এই জন্য তিনি এগিয়ে এসেছে। আসলে ম্যাম আমাকে পছন্দ করে না। করবে বা কেন? ম্যাম আমার থেকে সিনিয়র, তারপর আমি সামান্য কর্মচারী তার অফিসের। ওনার মতো মেয়ে আমাকে পছন্দ করবে না কখনো। ম্যাম তার মুড নিয়ে ব্যস্ত থাকুক। চলুন আপনাদের পুরো বিষয়টা একটু শেয়ার করি। আমি বারান্দায় চলে আসলাম। বারান্দা থেকে আকাশ দেখা যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে ভাবছি কি হয়ে গেল আমার সাথে। গেলাম এক বন্ধুর বিয়ে খেতে, আর সেখান থেকে করে আসি নিজে বিয়ে, তাও আবার অফিসের সিনিয়র ম্যামকে। অবশ্য এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ম্যামকে যে আমার পছন্দ হয়নি তা তো নয়, তিনি যথেষ্ট সুন্দরী, আর আমার ভালো লাগে তাকে। অফিসে কত যে লুকিয়ে থাকে দেখি। ম্যাডামের বয়স কিন্তু খুব একটা বেশি না। লেখাপড়া শেষ করে তার বাবার অফিসেই ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। একে তো তিনি সিনিয়র, তার উপর আমি তারই অফিসের কর্মচারী, ম্যামদেরই অফিস। সব কিছু মিলিয়ে উনি আমাকে কখনো বিয়ে করবে না, পছন্দ করবে না। তো বিয়েটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রোজকার মতো আমি রোজই অফিসে আসি। এখানে সবার সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কারণ আমরা এখানে কয়েকজন সমবয়সী। অফিসের মেইন বস মানে নিধি ম্যামের বাবা ইয়াংদের বেশি চান্স দেয়। তেমনি একদিন সকাল সকাল চলে আসলাম অফিসে। অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটা আগে আসি। আমি আমার বাইকটা রেখে যখন নিজের কেবিনের দিকে যাচ্ছি, তখনই কলিগরা আমাকে দেখে চিৎকার শুরু করে। ওরা অফিসের ক্যান্টিনের সামনেই বসা। আমাকে দেখে নয়ন বলে, কিরে বাবু, চাঁদাস কোন দিক থেকে উঠলো? তুই এত দ্রুত অফিসে আসলি? এই যে দেখ, সামনে দিয়ে একটা আমাবস্যা চাঁদ যাচ্ছে। ওই এমন করে চিল্লাস কেন? আমি অফিসে আসলে ভাল লাগে না? হ্যাঁ, না রে দোস্ত, তোকে ছাড়া ভাল লাগে না। একটা গার্লফ্রেন্ড পাড়া, তখন ভালো লাগবে সব। অফিসে নতুন মেয়ে এসেছে রে। মুন্না দুষ্টুমি করে কথাটা বলে। আমি শুধু তাকিয়ে থাকি ওদের দিকে, কিছুই বলি না। আমার রাগে মুখ লাল হয়ে গেছে। আচ্ছা দোস্ত, চটিস না। তাই এত সকালে হঠাৎ কি মনে করে? তুই তো কখনো এত সকালে অফিসে আসিস না। কেন, আসতে মানা আছে নাকি? না, তারপর তোকে এই সময় বিছানাতেই দেখা যায়। দেখ, বেশি হয়ে যাচ্ছে কিন্তু এখন। তোরা সবাই মিলে আমাকে জ্বালিয়ে মারছিস। ওকে ওকে, কিন্তু দোস্ত, তোর ক্রাশ তো 3 দিন ধরে অফিসে আসছে না, ব্যাপার কি বলতো? নয়নের কথায় আমি থমকে যাই। আমার মুখ দ্রুত শক্ত হয়ে আসে। আমার ক্রাশ মনে পড়ে নিধি ম্যামের কথা, তাই বলি, ক্রাশ মানে? দেখ, আমি কিন্তু একবারও বলিনি নিধি ম্যামকে দেখে আমি ক্রাশ খেয়েছি। জাস্ট একবার বলছিলাম মেয়েটা সুন্দর আছে, সেটা তো তবুও আবার সেই প্রথম দিন। আর তখন জানতামও না যে উনি আমাদের অফিসের সিনিয়র ম্যাম। ওকে ওকে, কুল। রাগ আর রাগিস না, আমার তো শুধু মজা করছি। অফিসে 3 দিন ধরে তোর ক্র্যাশ ম্যামকে না দেখে তোর মন খারাপ লাগে না? মন খারাপ কেন হবে? উনি আমার কে হন? উনি আমাদের অফিসের বস, আর উনি ওনার অফিসে কখন আসবে না আসবে তার বিষয়। এটা নিয়ে এত আলোচনার কি আছে? যদিও আমি মনে মনে জানি ম্যামকে অফিসে না দেখলে আমার সত্যি একটু খারাপ লাগে। কত কাজের বাহানা দিয়ে আমি ওনার কেবিনে যেতাম, ওনাকে দেখতাম, চুপচাপ দাঁড়িয়ে ওনার বকা শুনতাম। দেখ দোস্ত, আমরা সবাই জানি তুই কেন এত সকালে এসেছিস। অফিস তো এখন শুরু হবে না। তুই এসেছিস শুধু একটাবার ম্যাডামকে দেখার জন্য। আজ ম্যাডাম আসেনি দেখে তোর মেজাজ খারাপ। চল ক্যান্টিনে গিয়ে কিছু খাই, তোর মন ভালো হবে। হ্যাঁ রে, চল চল। ম্যাম আসেনি তো কি হয়েছে, আমরা তো আছি। আর ম্যাম আসলে তো তুই আমাদের পাত্তাই দিস না। তো
তোরা সব বাজে কথা বলছিস, চল ক্যান্টিনে চল। আমার সত্যিই খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে ইচ্ছা করছে। সেদিন সত্যি সত্যি ম্যাম অফিসে আসে না। আমি আমার মতো কাজ করে বাড়িতে আসি। সন্ধ্যা হয়ে এসেছে, বাড়িতে কেউ নেই। মাকে কল করি, মা রিসিভ করে, মা বাড়িতে কেউ নেই কেন? আমি যে অফিস থেকে আসলাম। গাধা, ভুলে গেছিস নাকি? আমরা তোর বাবার বন্ধুর বাড়িতে এসেছি বিকেলে। তোকে তো গতকাল জানিয়েছিলাম। অফিস শেষ করে তোর বাবার বন্ধু ঠিকানায় আসবি। ওনার মেয়ের বিয়ে দাওয়াত আছে। এখন বাড়িতে না ঢুকে সোজা চলে আয়। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা আসি। আমার মনে পড়ে গতকালকে আব্বু আম্মু আমাকে জানিয়েছিল তারা আজ বাড়িতে থাকবে না, বাবার বন্ধুর মেয়ের বিয়ে আজ। তাই সঙ্গে সঙ্গে আমি বাইক নিয়ে আর এক মুহূর্ত দেরি না করে বিয়ে বাড়িতে চলে আসি। ওখানে এসে আমি অবাক, কারণ আমার বাবার বন্ধু আমাদের অফিসের বস। তার মানে কি নিধি ম্যামের বিয়ে? কথাটা মনে পড়তেই বুকের ভেতরটা আমার কাঁপতে শুরু করে। আব্বু অফিসের স্যারের সাথে কথা বলছে। এটা হতে পারে না, আমার ক্লাস নিধি ম্যাম অন্যর সাথে বিয়েতে বসবে। আমি কখনো ভাবতেই পারিনি। কিন্তু বিয়েটা বেশি জাঁকজমকভাবে হচ্ছে না, সেটা অন্য বিষয়। আমার কি হবে এখন? নিধি ম্যামকে আমি যে গোপনে পছন্দ করি, সেটা আমার কাছে এখন যেন ভয়ঙ্কর রূপ নিয়েছে। থুর, কেন যে এখানে আসলাম। এখন বুঝতে পারছি ম্যাম কেন 3-4 দিন অফিসে আসেনি। আমার খুব কান্না পাচ্ছে। অনুষ্ঠানের থেকে সরে আসি, সবার থেকে দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছি। কিছুক্ষণ পর আমার আব্বু এসে আম্মুকে কী যেন বলে। আমি দেখলাম আব্বু আম্মু কিছুটা সময় ধরে কী নিয়ে যেন একটু তর্ক করে। তাদের মুখ দেখে মনে হয় পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নেই। তারা দুজনেই বসে অনেকটা সময় আলোচনা করে। প্রথমে ভাবলাম কাছে যাবো কি না, কিন্তু পরে ভাবলাম এটা তাদের বিষয় হতে পারে, বাড়িতে গিয়ে দেখব। কিন্তু আমার নিধি ম্যাম কোথায়? তাকে দেখার জন্য এগিয়ে এদিক সেদিক তাকাচ্ছি। হঠাৎ আমার কাছে আমার আম্মু এসে দাঁড়ায়। কি করছিস এখানে? একা একা দাঁড়িয়ে আছিস কেন? এমনি কেমন যেন মরাবাড়ি মনে হচ্ছে। আচ্ছা অর্ণব, তুই কি কাউকে ভালোবাসিস? মায়ের এমন প্রশ্ন শুনে আমি তো আরও কেঁপে উঠলাম। হঠাৎ এমন কি হলো যে উনি এসে আমাকে এমন কথা জিজ্ঞাসা করবে? আম্মুর কথা শুনে আমি বেশ অবাক হই। যেহেতু ম্যামের বিয়ে হয়েই যাচ্ছে, তাই আর রাজি করিয়েই যাচ্ছে। নিধির সাথেই কি সত্যি সত্যি আমার বিয়ে হবে? এমন সময় বাবা আসে আমার কাছে। তিনি এসেই বলে, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি বাবা। আর কিভাবে তোকে বলবো বল? আব্বু কি বলছো তুমি এসব? তোমার পায়ে পড়ে এমন কথা বলো না। ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু বউকে খাওয়াবো কি? আমি তো এখনও অল্প বেতনে চাকরি করি, তোমাদের থেকে টাকা না নিয়ে হাত খরচ চালাই। আর কি হয়েছে বলবে প্লিজ? কেন এমন পরিস্থিতি হলো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। যদিও আমি মনে মনে খুশি যে নিধিকে বিয়ে করতে হবে, কিন্তু এমন পরিস্থিতিতে পরে কে বিয়ে করবে? তোর কোনো কিছু নিয়ে এত ভাবতে হবে না। খাওয়া পড়ার বিষয়টা আমাদের উপর ছেড়ে দে। তুই শুধু এখন বিয়ে করবি, ব্যাস। সব ব্যবস্থা করা আছে, শুধু কবুল বলবি। আমি আর কি করতে পারি? আব্বু আর আম্মু দুজনেই যখন এমন করে বলছে, তখন আর তাদের কথার বাইরে যাওয়া সম্ভব না। অগত্যা করতে হলো বিয়েটা। খুব তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যায়। দ্রুতই যথা নিয়মে বউকে নিয়ে বাড়ি আসে। এমন পরিস্থিতিতে কি করব বুঝতে পারছি না। আমি তখনও নিধির সাথে কথা বলিনি, এমনকি আমি তার মুখটাও দেখিনি। নিজেকে বড্ড অসহায় লাগছে এখনও। কারণ জানি না যে কেন নিধির সাথে আমারই বিয়ে করতে হলো। আম্মু নিধিকে আমার রুমে নিয়ে গেছে। আমি বাইরে বসে আছি। রাত 11টা বাজে। কি করব আমি? কিভাবে সামনে যাব ওনার? ভাবতে ভাবতে ভেতরে আসলাম। নিজের রুমের সামনে এসে দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে ভাবছি রুমে যাব কি যাব না। আমার পা দুটো যেন চলছেই না। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে আমি কি করব বুঝতে পারছি না। ঠিক এমন সময় আব্বু এসে দাঁড়ান আমার পেছনে। কি বাবা, মন খারাপ? বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ঘরের ভিতরে যা। দেখ, মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দরী, অনেক ভালোবসে। তার বাবার মান সম্মান বাঁচাতে তোকে একটু এগিয়ে আসতে হয়েছে। মন খারাপ করিস না। না না না, মন খারাপ হবে কেন? আমি তো খুব খুশি। জীবনে প্রথম এমন একটা ঘটনা ঘটলো, তাই কিভাবে কি করতে হবে বুঝতে পারছি না। গাধা, তাহলে বাইরে দাঁড়িয়ে আছো কেন? যাও রুমে যাও, নিজের বউকে অভ্যর্থনা করো। যা হয়েছে ভালোই হয়েছে, সব ঠিক লাগবে। যাচ্ছি তো। আমার গলা শুকিয়ে আসে। এভাবে বিয়ে হবে কখনো কল্পনাও করিনি। আল্লাহর নাম নিয়ে প্রবেশ করি রুমে। দরজাটা বন্ধ করে বিছানার এক পাশে এসে বসলাম। বাহ,
খুব সুন্দর করে তো রুমটা সাজিয়েছে। মনে হচ্ছে বিয়ে করার সময়টা বাড়িতে বাবা ফোন করে লোক পাঠিয়ে রুম সাজিয়েছে। আমি নিজের রুমের চারপাশ নিজেই দেখছি। আমার সময় ঘুমটার আড়াল থেকে আওয়াজ আসে, ওইখানেই থাকো, আর এক পাও এদিকে আসবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। এই কথাগুলো শুনে আমি চমকে উঠি, বুকে ফু দিয়ে পাশের দিকে তাকাই। ঘোমটা তুলে নিধি আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখা মাত্রই আমার গলা শুকিয়ে কাট। এরপর উনি হুট করে রোমান্টিক মোডে এসে আমার একটা পরিস্থিতি তৈরি করবে কে জানে। এখন আবার নিজেকে সামনে নিয়ে বিছানায় চুপচাপ বসে আছে। আমি সোফা থেকে উঠে ওনার কাছে গিয়ে বসি। ম্যাডাম, আপনার কি হয়েছে? আমি আসলে কিছু করব? তুমি আমার শেষমেশ পর হয়ে গেলে। তোমাকে বিয়ে করবো আমি ভাবতেও পারিনি। ম্যাম, আমার সাথে আপনার বিয়ে হয়েছে, আমিও বিশ্বাস করতে পারছি না। কি করে সম্ভব এটা? সেই যাই হোক, এখন শোনো, আমি সোজা কথা বলছি, মন দিয়ে শোনো। আমি একটা ছেলেকে ভালোবাসি, নাম শ্রাবণ। ও এখন আমার বিয়ে করতে পারবে না। আমরা কিছুদিন পরে বিয়ে করব। আমি এই বিয়েটা করতে চাইনি, কিন্তু আব্বু মরে যাওয়ার কথা বললে অন্য কারোর সাথে বিয়ে ঠিক করে ফেলে। পরে আমি আর শ্রাবণ মিলে বিয়ে ভাঙার প্ল্যান করি, আর বরযাত্রী না আসার কারণ হলো আমাদের প্ল্যান। তাই আমি বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু পরে তোমরা আমাদের প্ল্যানে পানি ঢেলে আমাকে বিয়ে করে নিয়ে এসেছো। ম্যাম একদমে কথাগুলো বলে থামে। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। এবার বুঝতে পারছি ওনার এই রোমান্টিক মুডের কারণ কী ছিল। প্রথমে উনি আমাকে টেস্ট করলো, এখন সত্যিটা সামনে আসে। বিষয়টা এখন পুরো ক্লিয়ার। ম্যাম, তার বয়ফ্রেন্ড নিজেদের বিয়ে ভেঙেছে। মনে হচ্ছে শ্রাবণ ব্যাটা তার হবু বরকে আটকে রেখেছিল, তাই হয়তো আসতে পারেনি। আর মাঝখান থেকে আমার সাথে বিয়ে হয়ে ওনাদের প্ল্যানে জল ঢেলে দিয়েছি। কিন্তু ওনার বয়ফ্রেন্ড আছে শুনে বুকের ভেতরটা কেমন মোচড় দিতে শুরু করে। হু হু করে ওঠে আমার বুকটা। কি বলবো, আমি ওনার কাছে একটু সরে আসতেই বলে, এখন একদম আমার কাছে আসবি না। আমি শ্রাবণের সাথে ফোনে কথা বলছি। কিছুদিন পরেই তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি শ্রাবণকে বিয়ে করব। তুই যদি কোনো ঝামেলা করিস, তাহলে আমি আমার বাবার ক্ষমতা আর আমার অফিসের ক্ষমতা ব্যবহার করব। পরিষ্কার করে বলছি, আমার জীবন থেকে দূরে থাক। আসছে আমাকে বিয়ে করতে। ম্যামের কথা শুনে আমার মাথাটা ঘুরছে। বিয়ে, ডিভোর্স, প্রেম সব কিছু যেন একসাথে ঘটে যাচ্ছে আমার চোখের সামনে। আমার জীবনের সবচেয়ে বড় ঝড়টা এখন আমার রুমে বসা। আমি এটা কি করলাম? মা বাবার কথা শুনে এইভাবে আমার জীবনটা শেষ করে দিলাম। ভাবলাম হয়তো নিধি খুশি হবে তার বাবার সম্মান বাঁচানোতে। এখন দেখে আমিই ফেঁসে গিয়েছি। আমি একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঠিক আছে ম্যাম, আপনি যা বলছেন আমি সব বুঝতে পারছি, কিন্তু আমরা একই রুমে থাকবো কিভাবে? বিছানা তো একটাই। সেটা তোমার ব্যাপার। তবে এই রুমের একটি কোণে তুমি থাকবে, আর আমি অন্য কোণে। মানে আমি বিছানায় আর তুমি সোফাতে। আর শোনো, আমরা দুজনেই এই বিয়েতে একটা চুক্তি হিসেবে দেখবো। এখন চুপচাপ দূরে যাও, সোফাতে গিয়ে বসো। আমার আর কিছু বলার থাকে না। কি এক অদ্ভুত পরিস্থিতিতে পড়েছি আমি। আমার অফিসে সেই ক্রাশ ম্যাম এখন আমার অস্থায়ী স্ত্রী। স্ত্রী হলেও কোনো অধিকার নেই। ধুর, কি জীবন আমার। এটা শিওর হয়ে যায় যে নিধি ম্যাম আমাকে কখনো পছন্দ করে না বা করবেও না। আর করবেই বা কেন? আমি সামান্য একজন কর্মচারী তার অফিসের। উনি আমাকে বিয়ে করে একদমই খুশি নন। উনি সোফাতে এসে বসলাম, আর কিছুই বললাম না। হাজার হলেও ম্যাডাম ম্যাডাম তো আমি কি বলবো বুঝতে পারছি না। এমনিতেই বন্ধুর সাথে যত দুষ্টুমি ফাজলামি করি না কেন, মেয়েদের ধারের কাছেও যায়নি। এমন সময় নিধি ম্যাম আমার মুখ খোলেন। ওয়াশরুমটা কোন দিকে? ফ্রেশ হতে হবে। আমি হাত দিয়ে দেখিয়ে দিই। ফ্রেশ হতে যান তিনি। ফ্রেশ হতে হতে তার পরিচয়টা দিয়ে দিই। তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান। কিছুদিন আগে লেখাপড়া শেষ করে বাবার অফিসে জয়েন করেছে। আমি ঠিক সেই অফিসের একজন এমপ্লয়। ওয়াশরুম থেকে নিধি ম্যাম চলে আসে, আমার সামনে এসে বলে, আমার ড্রেস কই? ড্রেস চেঞ্জ করবো। এতক্ষণ নিধি ম্যামের দিকে ভালোভাবে খেয়াল করিনি, এখন করলাম। তাকে অনেক সুন্দর লাগছে। আগে তো এত সুন্দর লাগেনি। সম্ভবত বিয়ের সাজ আর এই পরিবেশে তার সৌন্দর্য আরও বেড়েছে। এসব ভাবতে ভাবতে আবার নিধি ম্যামের ডাক। কি হলো? আমি না ড্রেস আনতে বললাম, আবার কিসের এত চিন্তা করছো? কি ভাবছো? কি দেখছো আমার দিকে তাকিয়ে? জি জি, আপনার লাগেজ আসে তো ওখানে দেখুন, আমি রেখে দিয়েছি। নিধি ম্যাম ঘরের কোণাতে যায়, ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে গিয়ে চেঞ্জ হয়ে আসে। এসে বিছানায় বসে। তিনি আবার আমাকে কড়া ভাষায় নির্দেশ দিতে শুরু করে, যেন আমি কোনো অফিসের খারাপ একজন লোক। বারবার ভুল ধরছে। কেন ভাই? প্রথমে যে রোমান্টিক মোডে ছিলি সেটা দেখা।
শোনো, আমি যে কয়দিন আছি একদম স্বামীর অধিকার ফলাতে আসবে না, মনে রাখবে। এটা শুধু একটা চুক্তি, যদি এই বিষয়ে কোনো সীমা পার করো তাহলে খুব খারাপ হয়ে যাবে, আমি আগেই বলে দিচ্ছি। জি। আমি মাথা নিচু করে বাধ্য ছেলের মতো ওনার কথায় সায় দিলাম। তাছাড়া কী বা করার আছে, অফিসের বস, আবার বাড়িতেও বস। আমি বললাম, কতদিন থাকবেন এখানে? 3 মাসের মতো, তারপরে ডিভোর্সের পরে শ্রাবণ আমায় বিয়ে করবে। আমি কথাটা শুনে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে একটা রাগী লোক নিয়ে চেয়ে আছে, তারপর বলে, আমি শুধু সময়টা পার করছি, তাই তোমার মনে কোনো আশা নিয়ে এসো না। মনে করো আমাদের বিয়েই হয়নি। আমি কিছু বললাম না। এমনি এমনি কথা বাড়িয়ে লাভ নেই, কিন্তু সোফাতে আমার জীবনেও ঘুম আসবে না। বড় বিছানা আমার, ম্যাম একপাশে আছে, তাই শোয়ার জন্য বিছানায় এসে গাটা এলিয়ে দেই। আমি এমনিতেই খুব ক্লান্ত। ঠিক তখনই ম্যাম বলে, এই, এখানে কি করো? তোমাকে না বললাম সোফাতে যেতে। ঘুমাবো তাই শুয়েছি, সোফাতে ঘুম আসবে না। কি দেখছো না আমি খাটে আছি? যাও বলছি। তো আপনি থাকলে কি হবে? আমি তো আর আপনার গায়ে পড়ছি না। খাটটা তো যথেষ্ট বড়, আপনি এক মাসে থাকুন। তো মানে তোমার সাথে আমি এক বিছানায় ঘুমাবো? অসম্ভব। তুমি আমাকে কি ভাবছো? তোমার সাথে এই এক ঘরে থাকতে হচ্ছে, সেটাই আমার জন্য যথেষ্ট কষ্টের। দূরে যাও বলছি। তাহলে কোথায় ঘুমাবেন? আমি তো সোফাতে যাব না, আপনি যান। কি? আমি তোমার সাথে একসাথে ঘুমাতে পারবো না? এটা হবে না, তুমি সোফায় ঘুমাও। আচ্ছা, একদিন তুমি সোফায় ঘুমাবে, একদিন আমি, ঠিক আছে? এভাবে ম্যানেজ করা যায়, কি বলো? প্রয়োজন নাই। আপনি আমার বাড়ির অতিথি, আর এখন তো আপনি আমার বউ। যদিও পরিস্থিতি ভিন্ন, তার উপর আপনি আমার অফিসের ম্যাম, তাই আপনি খাটেই ঘুমান, আমি সোফায় ঘুমাবো। আমার কোনো সমস্যা হবে না। কথাগুলো বলে আমি একটা বালিশ আর একটা কাঁথা নিয়ে সোফায় এসে শুয়ে পড়ি। ধুর, সোফাতেই আসতে হলো আমার। সোফায় শুয়ে চোখ বন্ধ করতেই আবার ম্যামের ডাক শুনি। অর্ণব, তোমার কাছে ফোন আছে? জি, থাকবে না কেন? আমার ফোন আমার পকেটেই আছে। ফোনটা দাও, কথা বলবো, এখন জরুরি দরকার। শ্রাবণের সাথে? তার সাথেই কথা বলবো। আমাদের প্ল্যানটা আরেকবার ফাইনাল করতে হবে। 2 মিনিট অপেক্ষা করুন, সিমটা খুলে নেই। সিম খুলতে হবে কেন? এটা তো আর অফিসের ফোন নয়। আচ্ছা, সেকেন্ড নাম্বার সিম থেকে কল দেবেন, প্রথমটা একান্ত ব্যক্তিগত সিম। আচ্ছা। এরপর আমি মোবাইলটি নিধি ম্যামের হাতে দিই। নিধি ম্যাম কল করে শ্রাবণকে। প্রথমবার কেটে যায়, দ্বিতীয়বারে কলটা ধরে শ্রাবণ। নিধি ম্যাম খুবই নিচু স্বরে কথা বলছে। তারা কি কথা বলছে তা আমার শুনতে ইচ্ছে করছে না, তাই আমি চুপচাপ উঠে রুম থেকে বের হয়ে ছাদে চলে আসি। ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে ঠিক এসবই ভাবছি। আমার জীবনে হঠাৎ করে এমন একটি অপ্রত্যাশিত ঝড় এলো, যার নাম নিধি ম্যাম। আমি এখন এক অস্থায়ী দাম্পত্য জালে বন্দী। কবে মুক্তি পাবো আর কবে ম্যামের সেই শ্রাবণ এসে তাকে নিয়ে যাবে সেই অপেক্ষায় থাকে। যদিও কষ্ট হবে অনেক। যাকে ভালোবাসলাম, পছন্দ করলাম, ভুলে তারই বিয়েতে চাই, আবার বিয়েটা হুট করে আমার সাথেই হয়। ভেবেছিলাম তাকে পেয়ে গেছে, কিন্তু আমি ভুল। আমি আসলে তাকে পাইনি, তাকে পেয়েও হারাবো। আপাতত আমার বেডরুম এখন আমার ম্যামের দখলে, আর আমি এই বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে এই বিচিত্র ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। এবার তো বুঝলেন, এই হলো আমার জীবনের বর্তমান অবস্থা। যাই হোক, অনেকক্ষণ যাবৎ ছাদে দাঁড়িয়ে আছি আমি। মনটা খুবই খারাপ, কান্নাও করে ফেলেছি। আমার কষ্টের কথা কাকে বলবো, কে বুঝবে আমাকে? তাই কাউকে বলবো না এসব। ভাবতে ভাবতে রুমে আসি। আমি রুমে এসে দেখি নিধি ম্যাম ঘুমিয়ে আছেন। ঘুমন্ত অবস্থায় কি মেয়েদের সৌন্দর্য অতুলনীয় লাগে, হয়তো বা লাগে কি মায়াবীর চেহারা ওনার। বিয়ে যেহেতু আমার সাথেই হয়েছে, তাহলে অন্য কারোর সাথে প্রেম করার কি দরকার ছিল? এই মেয়েটা শুধু ঝামেলা নিয়ে আসে। অফিসে ভুল হলে জানি, এখন আমার জীবনটাও এলোমেলো করে দিয়েছে। আর কিছু না ভেবে আমি গিয়ে সোফায় শুয়ে পড়ি। আমার তো আর খাটে শোবার উপায় নেই। সকালে আমার ঘুমটা ভেঙে যায় কারো করার চিৎকারে। ম্যাম ডাকছে আমাকে। এই, তাড়াতাড়ি ওঠো। এই, হুম। আম্মু, বিরক্ত করো না তো, সরো। এই, আমি তোমার আম্মু না, উঠতে বলেছি, তাড়াতাড়ি ওঠো। এখানে শুয়ে আছো, কেউ দেখে ফেললে আমার সমস্যা হবে। আমার বাবার সম্মান আছে, তোমার মা ডাকতে এসেছে, উঠো বলছি। উঠছি তো, যাও। কথাটা বলে আমি পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করি। এমন সময় আমার মুখে পানির ঝাপটা লাগায় আমি লাফ দিয়ে উঠে পড়ি। সামনে নিধি ম্যাম দাঁড়িয়ে। মেজাজ যে কি খারাপ হয়। কি 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 হয়েছে কি? হ্যাঁ, উঠো না কেন? বলছি না, কেউ দেখলে ঝামেলা হবে।
ও ম্যাম, আপনি? সরি, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। আর শোনো, আব্বু আম্মু জানো আমাদের এই বিষয়টা মানে ডিভোর্স এবং প্রেমিকের ব্যাপারটা কিছু জানতে না পারে। সাবধান, যদি জানে তাহলে তোমার খবর আছে। আমি মাথা নেড়ে সায় দিলাম, তারপর বাথরুমে চলে যাই। আমি দ্রুত ফ্রেশ হয়ে আসি, তারপর দুজনে ডাইনিং টেবিলে আসলাম। সবাই বসে আছে। খাবার টেবিলে আসতেই বাবা বলে, অর্ণব, অফিস কবে যাবি? আজই যাব। কেন? না, 2-3 দিন বিশ্রাম নিতে পারতিস, নতুন বিয়ে করেছিস। নতুন বিয়ে করে আনলি, বৌমার সাথে একটু গল্প করবি, তাকে সময় দিবি। এখন অফিস কিসের? আন্টি, আমার অফিসে তো অনেক প্রজেক্টের কাজ আছে, আমাদের যেতে হবে। আপনি যাবেন অফিসে ম্যাম? আমি অবাক হয়ে জিজ্ঞেস করি ম্যামকে। ভুলেই যাই যে তিনি আমার বউ। আন্টি কি? হ্যাঁ, মা বলো। আর অর্ণব, তুই নিধিকে ম্যাম বলছিস কেন? আপনি করে বলছিস কেন? আসলে আম্মু, উনি আমার অফিসের বস, আমার সিনিয়র। সবাই আমার দিকে তাকিয়ে থাকে, আমি মাথা নিচু করে রাখি। মা বলে, ও, তাই বলে আপনি করে বলছিস? বস বা ম্যাম তো অফিসে, বাসায় না, ওকে? আর নিধি, তুমি যেহেতু ওর অফিসের, তাই ওকে একটু সামলে রেখো অফিসে। আমাদের ছেলেটা বড্ড ফাঁকিবাজ। সবাই হাসে। তারপর মায়ের এমন কথা শুনে নিধি বলে, জি আম্মু, অবশ্যই দেখে রাখবো। কথাটা বলে উনি হাসলো। নিধি ম্যামের মুখে এই প্রথম একটু ভদ্রতার হাসি দেখা যায়। মা তখনই বলে, ওকে, দুজনেই যেহেতু যাচ্ছ, তাহলে একসাথেই যেও। মা, আমি একা যেতে পারবো, আমার সমস্যা হবে না। হুম, জানি পারবে, তবুও একসাথে যেও। আর অন্য, বাইক না নিলে তোর বাবার গাড়ি নিতে পারিস। না আম্মু, লাগবে না, বাইকে চলে যাব। এরপর খাবার শেষ করে রুমে আসি। আমি নিজের মতো রেডি হলাম। নিধি ম্যাম আসলো, তিনি রেডি হয়ে নিল। ওনাকে ডাকতে যাওয়ার আগে মা বাবার কথা মনে পড়ে। তুমি করে বলতে বলেছিল, তাই বললাম, রেডি তুমি? তাহলে চলো। আমার থেকে তুমি সম্বোধন শুনে নিধি ম্যাম বলে, একটা কথা বলি, ভালো করে শোনো। এই বাড়িতে তোমার আব্বু আম্মুর জন্য আমাকে তুমি করে বলবে, মানে বাড়িতে এসে বলবে। আর অন্য সব জায়গায় আপনি, সাথে ম্যামও বলবে, ওকে? এটাও মনে করো একটা চুক্তিরই অংশ। আমি মুখ গোমরা করে মেনে নিলাম। এছাড়া আর কি করার আছে? সবার সামনে বউ, সবার আড়ালে অফিসের ম্যাম। বের হলাম। বাইক স্টার্ট দিয়ে আমি ম্যামের দিকে তাকাই। ওনাকে বলি, উঠে পড়ুন। বেশি জোরে চালাবে না ভাই, আর একদম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে না, একটুও কাছে ঘেসবে না, ব্রেক চলবে না। আমার বইয়েই গেছে এসব করতে। আপনি আমায় ধরে বসুন, নয়তো পড়ে যাবেন। আমি এসব অ্যাডভান্টেজ নেওয়ার মানুষ নই। হুম। তিনি অনিচ্ছা সত্ত্বেও পেছনে বসে। এই প্রথম কোনো মেয়েকে বাইকে নিয়ে যাচ্ছি, আবার বিয়ে করা ম্যাম, না মানে বউ। কি ফিলিংস! যদিও পরিস্থিতিটা মোটেও রোমান্টিক নয়, বাধ্য হয়েই যাকে বলে। অফিসে চলে আসি। অফিসে আসার কিছুটা দূরে বাইক থামাতে বলে উনি। এরপর একাই নেমে চলে যান। বুঝলাম কারো সামনে তিনি পড়তে চায় না। আমিও বাইক নিয়ে ভেতরে আসলাম। কলিগ বা বন্ধুরা এসে জড়ো হয়। সবার সাথে অফিসে ঢুকে ম্যামের দিকে তাকেও না। আগের মতো ওনার আশেপাশে ঘোরাঘুরি করা বন্ধ করে দিলাম। কাজ নিয়ে সময় পার হয়। খানিকটা আগে অফিস ছুটি হয়েছে, সবাই প্রায় চলেই গেছে। প্রায় আধা ঘন্টা আগে আমি বাইরে দাঁড়িয়ে আছি ম্যামের জন্য। এখন দেখি নিধি ম্যাম অফিস থেকে বেরিয়ে রিক্সায় উঠল। আমার হঠাৎ কী হয়, আর কোনো কিছু না ভেবে বাইক স্টার্ট করে রিক্সার পেছনে পেছনে যেতে থাকে। আমার মনে হয় ম্যামের ওপর নজর রাখা দরকার। নিধি ম্যাম একটা রেস্টুরেন্টে গিয়ে নামে। একটু দূরে পেছন পেছন আমিও আসলাম। এমন সময় কোথা থেকে একটা ছেলে এসে নিধি ম্যামের হাত ধরে। বুঝতে বাকি নেই এটা শ্রাবণ নামের ছেলেটা। ও জান, তুমি এসে গেছো? চলো ভেতরে চলো, আমাদের প্ল্যান নিয়ে আলোচনা শুরু করা যাক। এগুলো দেখেই আমার মাথা গরম হয়ে যায়। ধুর, কেন যে বিয়ে হলো আমার ম্যামের সাথে? তাহলে আজ এমন দিন দেখতে হতো না আমার। আজ বাড়িতে আসুক, এর একটা বিহিত করতেই হবে। আমি আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বাড়ি চলে আসি। বাড়িতে ঢুকতেই মা বলে, কে রে, নিধি কই? তুই একা চলে এলি? ওনার অফিস, উনি কাজে বেছি, তাই একটু পরে উনি চলে আসবে। আর কথা না বাড়িয়ে আমি রুমে চলে আসি। বেশ রেগেই আছি আমি। আমার পরিবারের মান সম্মান নিয়ে খেলা হচ্ছে। আমি ছাড়া যদি ওখানে অন্য কোনো মানুষ দেখতো, আমার বাবা মা জানলে কি হবে? 2 ঘন্টা পর নিধি ম্যাম বাসে আসে। রুমে ঢুকতেই আমি কড়া গলায় জিজ্ঞেস করি, কোথায় গিয়েছিলেন? সে কৈফিয়ত তোমাকে দিতে হবে? তুমি আমার স্বামী নও। না, দিতে হবে না, তবে যেটা বলছি সেটার উত্তর দিন। বললাম না তোমাকে কিছু বলতে আমি বাধ্য নই। আর তুমি আমার কে? একটা কথা বলি, মন দিয়ে শুনুন।
কতদিন এখানে থাকবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন আপনি আমার স্ত্রী। এটা মানুন বা না মানুন, অন্তত যতদিন আমার সাথে আছেন, মানে আমাদের ডিভোর্স না হচ্ছে, ততদিন অন্য কারোর সাথে এই প্রকাশ্য দেখা করতে যেতে পারবেন না। ফোনে কথা বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার। আমার আব্বু একটা মান সম্মান আছে, সেটা নিয়ে টানাটানি করার কোনো অধিকারই আপনার নেই। আপনার পরিবারে যদি দেখে বিষয়টা কেমন হবে? কথাগুলো আমি বেশ রেগেই বলি ওনাকে। আমার মাথায় রক্ত উঠে গেছে। নিধি ম্যাম কিছুক্ষণ চুপ করে কী যেন ভাবেন, তারপর একরাশ হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, বাবা, পিচির মুখে কথা ফুটেছে দেখি। তুমি তো দেখছি একেবারে স্বামীর অধিকার ফলাতে শুরু করেছো। কথাটা বলে উনি হাসতে থাকে। এটা কি হলো? উনি হাসে কেন? দেখুন, একদম ফাজলামি করবেন না। আর আমি মোটেও কোনো হাসির কথা বলিনি। আব্বু আপনাকে আমার বউ করে নিয়ে এসেছেন আপনার বাবার মান সম্মান রক্ষার্থে। আর আপনার দ্বারা যদি আব্বুর সম্মানে ক্ষতি হয়, তো আপনার ওই নামটা যেন কি, হ্যাঁ, লবণ না শ্রাবণ, ওর হাতটা একদম ভেঙে ফেলবো, সাথে আপনারও ক্ষতি হতে পারে, তাই সাবধান। কথাগুলো বলেই আমি ওনার সামনে থেকে হনহন করে হেঁটে রুম থেকে বেরিয়ে আসি। নিধি এখনও সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আর ভাবছে, অর্ণবের কথাগুলো তো ঠিকই, 3টে মাসই তো দেখতে দেখতে কেটে যাবে। এই কদিন দেখা না করলে কিছুই হবে না। আর তাছাড়া শ্রাবণের সাথে কথা বলার জন্য ফোন, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ তো আছেই। ইচ্ছা হলে ভিডিও কলে কথা বলা যাবে। তিনি নিজেকে সান্ত্বনা দিতে থাকে। রাত 11:30। আমি এখনও বাড়ি ফিরিনি। আমার আব্বু আম্মু বেশ চিন্তিত হয়ে আছে। আমি কখনো এতক্ষণ বাইরে থাকি না। নিধিও কিছুটা চিন্তিত। রাত 12টার দিকে আমি বাসায় ফিরি। আমাকে মা দেখা মাত্রই বলে, কোথায় ছিলি আর এত রাত করে ফিরলি কেন? মাহিম নিয়ে গেল ওদের বাসায়, একটু জরুরি দরকার ছিল, সেখানে ছিলাম। তাই এত রাত করবি? আজ কি ওর বিয়ে ছিল না জন্মদিন? আসলে তেমন কিছু না আব্বু, দুজন মিলে শুয়ে শুয়ে একটা হরর ফিল্ম দেখছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। কেন, তোর বাসায় টিভি নেই? সেখানে হর ফিলিংস হয় না? তুই কি আমাদের থেকে কিছু লুকাচ্ছিস? ও হ্যাঁ, তাই তো আম্মু, সরি, মনে ছিল না, আজ থেকে দেখবো। ওকে, নে খাবার খেয়ে নেই। পেট ভরা, আন্টি না খেয়ে আসতে দিলেন না। ওকে, যা ঘুরতে যা, আর এত রাত করে বাসায় ফিরবি না, আমাদের দুশ্চিন্তা হয়। বেশি রাত হয়ে গেলে বন্ধুর বাসায় থেকে আসব। এই বলে আমি আর অপেক্ষা না করে রুমে চলে আসি। রুমে এসে দেখি নিধি বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে, খুব নিচে স্বরে বলছে। শ্রাবণের সাথেই বলছেন হয়তো। আমার মাথাটা গরম হয়ে যায়, রাগ হয়, আবার পরক্ষণে মনে হয় থাকুক, কথা বলো, তাতে আমার কি? আমি তো আর ওর জীবনে কোনো অংশ নেই। আমি সোফায় গিয়ে বসি। কিছুক্ষণ পর নিধি কথা বলা শেষে রুমে এসে আমার দিকে তাকায়। সত্যি মাহিমদের বাসায় গিয়েছিলে? আমার উপরে রাগ করে কোথাও গিয়েছিলে না তো? আপনার ভুল মনে হয়েছে, আমি রাগ করে যাইনি। আপনার কি মনে হয়? আচ্ছা, যে কয়দিন আছি আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? তুমি তো গম্ভীর থাকো কেন? আমি কিছুক্ষণ কি যেন ভাবি। বন্ধুত্ব এই পরিস্থিতিতে? ওকে, শ্রাবণের সাথে প্রতিদিন দেখা করতে যাওয়ার ধান্দা। সরি, আমি অতটাও দয়ালু নই যে নিজের বউকে অন্য কারোর সাথে দেখা করতে নিয়ে যাব। এতে এলাকার কেউ দেখলে আমার ফ্যামিলির সমস্যা। আমি এসব ঝুঁকি নিতে পারবো না। না না, দেখা করার কথা আমি বলছি না। আমি ডিসিশন নিয়েছি 3টে মাস দেখা না করেই কাটাবো। কিছুক্ষণ আগে শ্রাবণকে এই কথাটাই বললাম। প্রথমে রাজি হয়নি, অনেকক্ষণ তর্ক করার পর রাজি হয়েছে। তাই তোমার কোনো চিন্তা নেই। ও, ভালো, ধন্যবাদ। আপাতত এই কয়েকদিন আমরা বন্ধু হয়ে থাকতে পারি না? আমাদের মধ্যে শত্রুতাটা না রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে সুবিধা হবে। আমি ভাবছি ভালোবাসার উৎস 2টি, ভালো লাগা আর প্রেম। ভালো লাগার উৎস একটাই, তবে প্রেমের বেশ কিছু উৎস রয়েছে, যেমন মায়া, ভালো লাগার প্রতি আকর্ষণ বেশি, আর প্রেমের প্রতি শক্তি বেশি। আমি কি পারবো নিধিকে মায়ে জড়িয়ে ফেলতে? আমি কি পারবো নিধিকে বাকি জীবনে ভালোবাসতে? নাকি 3 মাস পর সত্যি ডিভোর্স হয়ে যাবে? বন্ধুত্বটা কি ভালোবাসার কোনো উপাদানের মধ্যে পড়ে? হয়তো। বন্ধুত্ব অনেক সময় ভালোবাসার প্রথম ধাপ হয়। নিধিটাকে আমার ভাবনার ছেদ পড়ে। কি ভাবছো এত? হুম ও হ্যাঁ হ্যাঁ আজ থেকে আমরা বন্ধু, ওকে? ওকে, তাহলে তুমি সব জায়গায় আমাকে তুমি বলতে পারো, সমস্যা নেই। তবে আমাকে কোনো প্রকারের চাপ দিতে পারবে না, মনে থাকবে। আর অফিসের সবার সামনে তুমি না বললেও হবে। কথাটা বলে নিধি আমার হাতের উপর তার হাতটা রাখে। আমাদের প্রথম শারীরিক স্পর্শ হয়। আমি নিধির হাত ধরি, কেমন যেন কেঁপে উঠি আমি।
আমি শুধু তার দিকে তাকিয়েই থাকি, আমার মুখে কোনো কথা আসে না। ওকে, তাহলে অফিসের প্রজেক্টের ফাইলটা বের করো এখন। কেন, কি করবে এত রাতে? সকালে মানা তোমায় দেখে শুনে রাখতে বললো, মনে নেই? হ্যাঁ বলেছে, তাই বলে এত রাতে অফিসের কাজ? দেখি কি কি কাজ করেছো। হায় রে, এই মেয়ে আমাকে বন্ধু বানালো নাকি তিনি টিচার হলো বুঝলাম না। আমি অফিসের সব ফাইল বের করে আনলাম। উনি কাজ দেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি সব কাজ ভালো মতোই পারি। হঠাৎ কি মনে করে ওনাকে বললাম, একটা কথা বলি। বলো। নিধি এবারও আমার দিকে কৌতূহলী চোখে তাকালো। আমি সাথে সাথে বললাম, তুমি ভূতে ভয় পাও? নিধি কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে, আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে কিছুটা আমতা আমতা করে বলে, ভূত বলতে কিছু আছে নাকি যে ভয় পাবো? আমি বুঝতে পারি নিধি অবশ্যই ভয় পাচ্ছে। এটি আমার সূচক। আমার মাথার ভিতরে শয়তান এসে লাড়া দেয়। থ্যাঙ্কস গড যে তুমি আমার এত সাহসী একটা বউ দিয়েছ। নিধি, তুমি ঘুমাবে? ঘুমাও, আমার একটা ভূতের ফিল্ম দেখতে হবে। গুড নাইট। কি কি তুমি এত রাতে ভূতের ফিল্ম দেখবে? জানো না 12টার পর ভূতেদের শক্তি বেড়ে যায়? আরে ধুর পাগলি, ভূত বলতে কিছু আছে নাকি? তুমি ঘুমাও, আমি ভাব দেখিয়ে বলি। তারপর আমি স্টাডি রুম থেকে বেডরুমে চলে আসি। পেছন পেছন নিধিও আসে। নিধি সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর আমি বাল্বটা অফ করে টিভি অন করি। একটা ভয়ঙ্কর বাংলা ভূতের ফিল্ম প্লে করে সাউন্ডটা একটু জোরে দিয়ে সোফায় গিয়ে বসে পড়ি, যেন নিধি দেখতে না চাইলেও শুনতে অবশ্যই পায়। শুরুতেই ফিল্মের একটা ভয়ঙ্কর শব্দে নিধি কাঁথা মুড়ি দেয়। ফিল্মের শুরুতে সংকেত দিচ্ছে এক ভয়ানক কণ্ঠে, রাত 12টার পর কখনো একা বিছানায় থাকবেন না, রাতে কখনো বারান্দার দিকে তাকাবেন না, তাকালে দেখবেন কিছু একটা নড়ে উঠল। আপনি ভাববেন মনের ভুল, হয়তো আসলে ওটা কোনো মনের ভুল নয়। রাতে কখনো সিলিং ফ্যানের দিকে হুট করে তাকাবেন না, না হলে দেখবে মাঝরাতে কেউ ফ্যানের সাথে ঝুলে আছে। নিধি তো এগুলি শুনে রীতিমতো ঘামতে শুরু করে, আর বারবার বারান্দা, ফ্যান, জানালার দিকে তাকাচ্ছে। আমি কি ফিল্ম দেখছি? আরে না, আমি তো নিধির কাণ্ড দেখছি। এইটাই তো আমার প্ল্যান। কিছুক্ষণ পরে অর্ণব, কাঁপা কাঁপা কণ্ঠে নিধি ডাকে আমাকে। আমি জবাব দিই, ভাব ধরি, মন দিয়ে ফিল্ম দেখছি। নিধি আবার বলে, অর্ণব প্লিজ। কিছু বলবে? তাড়াতাড়ি বলো, অনেক ভয়ঙ্কর ফিল্মটা, পুরো চোস, দেখতে হবে। আমিও দেখবো। তাহলে শুয়ে আছো কেন? সোফায় এসে বসো, একসাথে দেখি। নিধি আর দেরি না করে আমার পাশে এসে বসে। কি ভাবছে? ফিল্ম দেখার জন্য নিধি আমার পাশে বসেছে? আরে না, ভয়ে তো বেচারির অবস্থা খারাপ, তাই আমার পাশে গিয়ে বসলো। ফিল্ম চলছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, আর নিধি নিচের দিকে তাকিয়ে আছে আর ভয়ে আস্তে আস্তে আমার দিকে সরে আসছে। আমি নিধির দিকে তাকিয়ে আছি, দেখছি আর মনে মনে হাসি। হুট করে নিধি আমার হাত ধরে। আমার শরীরের সাথে তার শরীরটা কিছুটা লেগে আছে। সে কি ফিলিংস! না, অনেক হয়েছে, এবার বেচারিকে ঘুমাতে দেওয়া যাক। তাই বললাম, নিধি কি ভয় পাচ্ছ? হ্যাঁ মানে না না না, কালকে না তোমার সেমিনার আছে, এত রাতে ফিল্ম কিসে? ও বড়। আমার দিকে তাকিয়ে কিছুটা ভীতু কণ্ঠে নিধি বলে, তবে চেহারায় রাগ আনার চেষ্টা করে। হ্যাঁ যাও, তুমিও ঘুমিয়ে পড়ো, আর 10 মিনিট দেখে আমিও ঘুমাবো। নিধি বিছানা যায়। এমন সময় ফিল্মে সেই ভয়ঙ্কর আওয়াজে একটি ঘোষণা আসে। ওই দেখে বারান্দার দিকে দাঁড়িয়ে আছে কালো মুখোশধারী এক ব্যক্তি। ভয়ে নিধির গলা শুকিয়ে আসে। অর্ণব, বলো। বলছিলাম কি, বলো। না মানে তুমি খাটে শুতে পারো আজ? আমি খাটে শুতে পারবো না, পিঠ ব্যথা হয়ে যাবে। নিধি ভাবতে থাকে কিছু একটা, তারপর আমার দিকে তাকায়। না মানে প্রতিদিন শুতে পারো, আমার কোনো সমস্যা নেই, প্লিজ। একা ঘুমাতে আমার ভালো লাগছে না। এটা তো আমার কল্পনাই ছিল না। মনে মনে আর একটু ডোজ দিই, বলি, আহ শান্তি। আমি কোলবালি সোহালা বিছানায় শুতে পারি না, অ্যালার্জি আছে। না না, কোলবালিশ নেই, আসো প্লিজ। নিধি প্রায় চিৎকার করে ওঠে। তখন আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ি। শুয়ে শুয়ে ফিল্মটা দেখছি। টিভিটা নিধির সাইডের ওপরে, তাই আমি নিধির দিকে ঘুরে শুয়ে আছি। আর নিধি ফিল্ম দেখবে না, তাই উল্টো ঘুরে আমার দিকে তাকিয়ে শুয়ে আছে। ফিল্মে সেই ভয়ঙ্কর কণ্ঠে আবার কথা বলে,
সর্বশেষে আপনাদের রয়েছে একটাই উপদেশ, সেটা হলো আমি নিধির দিকে তাকিয়ে দেখি বালিশকে খুব শক্ত করে হাত দিয়ে জড়িয়ে ধরে আছে নিধি। না, আর নয়, অনেক হয়েছে। আমি টিভিটা অফ করে নিধির মাথায় হাত দিই স্বাভাবিক করার জন্য। সাথে সাথেই নিধি আমাকে আষ্টে পিষে জড়িয়ে ধরে। আমি মোটেও প্রস্তুত ছিলাম না এর জন্য। না, বেশ ভয় পেয়েছে মেয়েটি। এমনটা না করলেও পারতাম, কিন্তু আমার কি দোষ? ওই তো বলল ও ভূতে ভয় পায় না। নিধির ভয় কাটানোর জন্য আমি নিধির মাথায় হাত রেখে বলি, নিধি কি হয়েছে? কোনো সমস্যা? ভয় পাচ্ছ? আমার কণ্ঠে হালকা উদ্বেগের সুর। নিধি কোনো উত্তর দিল না, শুধু আমাকে আরো শক্ত করে ধরে রাখে। নিধি হুম। ছাড়বে নাকি ধরে থাকবে? সরি, বুঝতে পারিনি। সমস্যা নাই, বউ তো, তাই না? আমি দুষ্টুমি করি। নিধি রেগে আমার দিকে তাকায়, তবে কিছু বলে না, শুধু চোখ দিয়ে আগুন ছড়ায়। তিনি বলে, অর্ণব, কোলবালিশটা আনবে প্লিজ? আমি না বললাম। কোলবালিশে আমার অ্যালার্জি। দুর্বলতার সুযোগ নিচ্ছ? আমি না বললাম কোলবালিশে আমার অ্যালার্জি। নিধি কিছুটা মলিন কণ্ঠে বলে। আমার কিছু না বলে উঠে গিয়ে কোলবালিশটা এনে দুজনের মাঝখানে রাখি। আমি আর ওকে কষ্ট দিতে চাই না। থ্যাঙ্কস। ভূতে ভয় পাও, তখন না বললে কেন? ভূত নেই তাই ভয় পাই না, কিন্তু জিন তো আছে। নিধি এবার ফিসফিস করে বলে কথাটা। জিনের কথা বলতেই একটা বুদ্ধি মাথায় আসে আমার। আচ্ছা নিধি, তুমি কি জানো স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা ফাঁকা থাকলে সেখানে শয়তান জিন এসে শুয়ে পড়ে? অর্ণব, তুমি ভালো করেই জানো আমিও শ্রাবণ দুজনকে ভালোবাসি, তাই প্লিজ আমাদের মাঝে আসার চেষ্টা করো না। আমি মাঝে আসছি না। আমাদের স্বামী স্ত্রীর মাঝে শ্রাবণ আসে। ওকে ঘুমাও। শুভরাত্রি। এই বলে আমি পাশ ফিরে শুয়ে পড়ি। নিধিও আর কিছু বলে না, দুজনেই ঘুমিয়ে পড়ি। সকালে আমার ঘুম ভাঙলো ফোনে রিংটনে। ঘুম ভাঙতেই দেখি নিধি গোসল করে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তাকে দেখেই বলি, আহ কি সুন্দর সকাল। সকালটা তো ভালো কিছু দিয়ে শুরু হলো। সারাদিন কি ভালো যাবে? এদিকে যে ফোন বেজেই চলেছে, তার কোনো খেয়ালই নেই আমার। নিধি পিছনে ঘুরে তাকিয়ে বলে, এই, তোমার ফোন সে কখন থেকে ভ্যাবা করছে, ধরো না কেন? হ্যাঁ তাই তো। মোবাইলটা নিয়ে বারান্দায় যাই আমি। বাবুল ফোন করেছে। ওই শালা, আমার সুন্দর সকালের 12টা বাজলি কেন? আম্মা, আজ একটু তাড়াতাড়ি অফিসে আসিস, একটা দারুণ খবর আছে। রাখ তোর খবর, ফোন রাখ। অর্ণব, আম্মু ডাকছে, ফ্রেশ হয়ে এসো। অর্ণব, আজ বোমাকে নিয়ে শপিং করতে যাবি? কেন আব্বু? শপিংয়ে মানুষ কেন যায়? কেনাকাটা করতে। তাহলে তুই কেন যাবি? নতুন বিয়ের পর এইগুলো কি আমাকে বলে দিতে হবে? ওকে, টাকা দাও। তোর আম্মুর কাছ থেকে ক্রেডিট কার্ড নিয়ে যাস। কখন যাব? অফিস শেষে। রেডি হও, আজ একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে। তুমিও যাও, আমি একা যেতে পারবো। তুমি কেন অযথা আমার জন্য অপেক্ষা করবে? আমি আব্বুর বকা খেতে পারবো না। যা বলছে তাড়াতাড়ি করো। আমার এখন তোমার কথা শোনা ছাড়া উপায় নেই। এরপর নিধি রেডি হয়ে বেরিয়ে আসে। আমিও বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। চলো। আমায় ধরে বসো, নয়তো পড়ে গেলে সেই আমারই ঝামেলা পোহাতে হবে। পারবো না, চলো তুমি। নিধি ভাব নিয়ে বলে কথাটা। বাইক স্টার্ট করে আমি একটু স্পিড দিতেই নিধি আমার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে। ওই, আমায় জড়িয়ে ধরলে কেন? ওই, কালকে তো এভাবে যাওনি, আসতে চালানো যায় না? কালকে তো কাঁধে হাত রেখেছিলে, আজকে তো ভাব নিচ্ছ। ধরে বসো, নয়তো পড়ে যাবে। নিধি অনিচ্ছা সত্ত্বেও আমাকে ধরে বসে। অফিসে এসে নিধি চলে যায় তার মতো, আর আমি ক্যান্টিনে আসি। কলিগ বন্ধুরা বসে আছে। কি রে, আজকে তাড়াতাড়ি আসতে বলি যে? দোস্ত, তুই তো শেখার হাত থেকে বেঁচে গিয়েছিস, আগে ট্রিট দি, পরে বলি। বলবি কি হয়েছে? আমাদের তো গার্লফ্রেন্ড আছে, আর তোর আছে ক্রাশ। 2 দিন আগে তোর ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছিল, কিন্তু পরে বিয়েটা ভেঙে গেছে। দোস্ত, কি খবরটাই না দিলাম, দে ট্রিট দে। আমি একটু হাসি। ওরা জানে না সেই বিয়েটা ভাঙার পর আমার সাথে তার বিয়ে হয়েছে। হাসিতে আমি বলি, আচ্ছা তাহলে আমি একটা খবর দিই, তোরা ট্রিট দে, ওকে? যার বিয়ে ভাঙছে আমি ওনাকে বিয়ে করেছি। হ্যাঁ, এখন চল। এমডি স্যার আসে নাকি অফিসে? সবাই গেলাম ভিতরে। নিজের ডেস্কে কাজ করছি। কয়েক ঘন্টা পর পিয়ন এসে আমাকে বলে বড় স্যারের কেবিনে যেতে। আমি ওনার সামনে আসি। অর্ণব,
জি স্যার। কেমন আছো? জি ভালো স্যার। আপনি? ভালো। তোমার আব্বু আম্মু কেমন আছেন? জি ওনারাও ভালো। বলছিলাম কি, অফিসে তেমন কাজ নেই, আজ যেহেতু শপিং করতে বের হবে, তাহলে তোমরা কোথাও থেকে ঘুরে এসো। দরকার হলে 2-1 দিনের ছুটি নিয়ে নাও। ম্যাম যদি কিছু বলে? আরে ধুর, এখন শপিংয়ে যাও, আমি নিধিকে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, নিধি তোমার বউ, ভুলে যেও না, তুমি করে কথা বলবে। জি। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকি। তারপর বাহিরে আসে, বাইকের কাছে এসে দাঁড়াই। 10 মিনিট পর নিধি আসে। কোনো কথা না বলে দুজনে শপিং মলে চলে আসে। নিধিকে নিয়ে শপিং মলে প্রায় 2 ঘন্টা হলো আসলাম। আমার কেনাকাটা অনেক আগেই শেষ, কিন্তু নিধি এখন একটা শাড়ি পছন্দ করতে পারেনি। তিনি যেন পুরো মলের সব শাড়ি দেখে তবেই সিদ্ধান্ত নেবে। আমি ধৈর্যের চরম সীমায় পৌঁছাই। কিছুক্ষণ পর আমি আর না পেরে নিজেই একটা শাড়ির দিকে ইশারা করি। এইটা কেমন দেখো তো, মনে হয় তোমার সাথে খুব মানাবে। ওয়াও, এটাই তো করছিলাম এতক্ষণ আমি। থ্যাংক ইউ। এরপর আরও কিছু কেনাকাটা করি। আব্বু আম্মুর জন্য কিছু কিনলাম। তারপর বাসায় ফিরি। রাতে খাবার টেবিলে আব্বু এমন একটা ঘোষণা দেন যে আমার বিষম লেগে যায়। তিনি হঠাৎ বলে ওঠে, কালকে তোমরা থাইল্যান্ড যাচ্ছ হানিমুনে, সব ব্যবস্থা করা আছে। কথাটা শোনা মাত্রই আমার কাশি শুরু হয়ে যায়। নিধিও কাছে থাকে। আম্মু, আমি না এখনো ছোট, তার উপর কাজ অনেক, এখন হানিমুন কিসের, আমি যাব না। হ্যাঁ আব্বু, কিছুদিন পরে গেলে হয় না? আমার তো এখন অনেক কাজ আছে। না, কালকেই যাচ্ছ, ব্যাস সব কিছু রেডি করা আছে। খাওয়ার শেষে সব কিছু গুছিয়ে নাও, সকালে বের হচ্ছ, কোনো কথা হবে না। কি আর করা, আব্বুর জোরাজুরির কারণে যেতেই হবে। এখন রুমে চলে আসি। রাতে সব কিছু গোছাচ্ছি, এমন সময় নিধি আমার কাছে আসে। সে বলে, অর্ণব, একটা কথা বলি। বলো। বলছিলাম কি, ওখানে তো আমাদের কি একে একে বসে থাকতে হবে? আর ওখানে তো তোমার পরিচিত কেউ নেই, তাই শ্রাবণকে আমার সাথে নিয়ে যাই। ওখানে দেখা করলে তো আর কেউ থাকবে না, মানে দেখবে না। তুমি শুধু শ্রাবণকে তোমার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিও। আমি কি বলবো বুঝতে পারি না। আমার এখন কি করা উচিত সেটাও বুঝতে পারছি না। আমি আমতা আমতা করে কথাটা বলি, ও যাবে? আমি বললে অবশ্যই যাবে। দাঁড়া, ওকে বলে দিই, তুমি শুধু টিকিটটা কেটে রেখো। কথাটা বলে নিধি শ্রাবণের নাম্বারে ডায়াল করে। একবার কল হলো, কিন্তু রিসিভ হলো না। দ্বিতীয়বারেও রিসিভ হলো না। তৃতীয়বারে কলটা রিসিভ হলো। ফোনটা চাপ লেগে স্পিকার হয়ে গেছে। আমিও শুনলাম ওপাশ থেকে নারী কণ্ঠে কথা বলে, হ্যালো, কে? আমি নিধি। আপনি কি? শ্রাবণ কোথায়? আপনি শ্রাবণের কি হন? ওর ফোন রিসিভ করছেন কেন? এখানেই শ্রাবণ। আর আমি শ্রাবণের। পুরো কথাটা বলার আগে শ্রাবণ ফোনটা কেড়ে নেন। হ্যালো, কে? হ্যালো শ্রাবণ। কে? আরে আমি নিধি। ও, কিছু বলবে? তাড়াতাড়ি বলো, একটা জরুরি কাজে আছি। বলছিলাম কি, তুমি কি কালকে ভ্রমণে যাবে আমার সাথে কিছুদিনের জন্য? আমরা থাইল্যান্ডে যাচ্ছি। না না, এখন আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে আছি। সপ্তাহখানিক পরে যেতে পারবো। তুমি যাও, ঘুরে আসো। এখন কোথায় আছো তুমি? আব্বু আম্মুর সাথে কক্সবাজার আসছে। বাই, পরে কথা বলবো, ফোন দিও না। এই বলে শ্রাবণ কলটা কেটে দেয়। স্পিকারে থাকাতে আমিও শুনি। নিধির মনটা খারাপ হয়ে যায়। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা শুনছিলাম। শ্রাবণ যাবে না শুনে বেশ খুশি হই আমি, কিন্তু মুখে তা প্রকাশ করি না। কিছু শুনিনি এমন ভনিতা করে নিধিকে জিজ্ঞেস করি, রেডি হচ্ছে শ্রাবণ? কখন এয়ারপোর্টে আসবে? একটু তাড়াতাড়ি আসতে বলিও। নিধি কোনো কথা বলেন না, মুখ কালো করে থাকেন। তাই আবার বলি, কি হলো, কিছু বলছো না যে? শ্রাবণ যাবে না, সে কক্সবাজার গেছে কি একটা গুরুত্বপূর্ণ কাজে, সপ্তাহখানেক পরে ফিরবে। এ মা, কেন? এখন কি হবে? আর আব্বু যেহেতু যেতে বলেছে, সেই তো যাওয়ায় ফাঁকি দেওয়ার কোনো চান্সই নেই। সমস্যা নেই, আমরা দুজনেই যাব। আমরা? ওকে, তাহলে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র গোছাও, আমি একটু বাইরে থেকে আসি। এই বলে আমি বাইরে বেরিয়ে পড়ি বাড়ি থেকে। উদ্দেশ্য বন্ধুদের ঠিকানা। কিছুক্ষণ পর ওদের কাছে চলে আসি। দোস্ত, খেলবি? মাহিমরা ক্রাম খেলছে, তাই বাবুল আমাকে উদ্দেশ্য করে কথাটা বলে, না রে, কালকে থাইল্যান্ড যাচ্ছি, তাই তোদের সাথে দেখা করতে আসলাম। কস কি দোস্ত? কেন রে? কি করবো বল, তোদের ম্যাডাম বায়না ধরেছে।
দোস্ত, সত্যি করে একটা কথা বলতো, ম্যাডাম কি তোর শুধুই ক্র্যাশ ছিল, না তোরা দুজন লুকিয়ে প্রেম করতি? কেন রে দোস্ত, এমন মনে হলো কেন? বিয়ে করতে না করতেই ম্যাডাম থাইল্যান্ড যাওয়ার বায়না ধরে, তাই বললাম আর কি। আরে না, আব্বুর জোরে যেতে হচ্ছে। আর তাছাড়া ম্যামের ব্যাপারটায় ঝামেলা আছে। থাইল্যান্ড থেকে এসে বলবো। বাই। ওকে, সাবধানে যাস। বাসায় এসে জামা কাপড় গোছাচ্ছি আমি। ব্যাগ গোছানো প্রায় শেষ। ব্যাগে বিন্দুমাত্র জায়গা নেই। তখন বাঁধলো মহা বিপত্তি। ট্রাউজার আর গেঞ্জি নেওয়া হয়নি। কি করি এখন? নতুন করে শুরু করার কোনো মানেই হয় না। দেখি নিধিকে বলে কিছু করতে পারি কিনা। নিধি, হুম? এই নিধি। আচ্ছা, তোমার কি মনে হয় আমার কানে সমস্যা আছে? মোটেও না। কালে নীতি নীতি করছো কেন? বলে ফেলো। ক্ষুদ্র পরিসরে একটা মানসিক আবেদন। কি? আমার ব্যাগের জায়গা নেই। ট্রাউজার গেঞ্জিগুলো তোমার ব্যাগে নিতে পারবে প্লিজ? যদি না নিই? এবার প্রচণ্ড রাগ লাগছে। এত ভালো করে বললাম, তারপরে শুনো না। কিছু না বলে রুম থেকে বেরিয়ে যেতে শুরু করি। তখন বউ আমার পেছন থেকে ডাক দেয়। কোনটা নেব? সব তো আর নেওয়া যাবে না। তোমার ইচ্ছা। আমি মন খারাপ করে চলে আসি। নিচে নামতে গিয়ে আবার রুমে উকি মারি। দেখি সেই যত্ন সহকারে ট্রাউজার আর গেঞ্জি ভাঁজ করে তার ব্যাগে পরে নিল। দেখে কিছুটা শান্তি পেলাম। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হই আমি। নিধিও উঠে গেছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। 9:30টায় ফ্লাইট। আমি আকাশি রঙের শার্ট গায়ে দিতে যাব, এর মধ্যে নিধি বলে, তোমার কালো রঙের শার্ট নেই? আছে। কেন? সেটা পরো না, তুমি সুন্দর লাগবে। নিধি এই কথা বলছে, ভাবতেই অবাক লাগছে। বলেছে যখন ড্রয়ার থেকে কালো শার্টটা বের করে পরি আমি। দেখো, তুমি অনেক সুন্দর লাগছে। এই রিংটাও তোমায় খুব মানায়। আমি বারবার নিজের উপর উদাসীন টাইপ পাবলিক, তাই আয়নায় দেখতে ইচ্ছে হলো না আমার। যত সময় যাচ্ছে তত বেশি অবাক লাগছে। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম আমি। পেছন থেকে নিধি আমাকে ডাকে। অনুপ, বলো। শাড়িটা একা পরতে পারছে না, একটু হেল্প করবে? কুচিগুলো ঠিক হচ্ছে না। মাঝে কোথায়? আমি তো শাড়ি পরাতে জানি না। হ্যাঁ, বেশি কিছু না, শুধু কুচিগুলো একটু ধরলেই হবে, প্লিজ। আমি কাছে যাই, তখনই সাথে সাথে আমার হাতে শাড়ির কুচিটা ধরিয়ে দেয়। সুদীর্ঘ 9 মিনিট চেষ্টার পর তার শাড়ির কুচিটা ঠিক করতে সফল হই। সাজসজ্জা শেষ। আমি কবি নই, হলে হয়তো ওর রূপ দেখে এখনই সাহিত্য রচিতা বা রচনায় বসে যেতাম। প্রথম লক্ষ্য করি ওর চোখের ভিন্ন রকম এক মায়া আছে। আব্বু আম্মুর দোয়া নিয়ে বেরিয়ে যাচ্ছি তখন আম্মু বলে, মা, আমার ছেলেটা একটু বাদর টাইপের হলেও মনটা অনেক ভালো। আজ থেকে ওর সকল দায়িত্ব তোমার। ওর বাদরামিগুলো একটু সহ্য করে নিও। আর কোনো সমস্যা হলে আমায় ফোন দিও। আম্মু, আমি জানি ও খুব ভালো একটা ছেলে, আর আমি ওকে সামনে নিব, আপনি চিন্তা করবেন না। এয়ারপোর্টে পৌঁছাতে 8টা বেজে যায়। দেখতে দেখতে সঠিক টাইম হয়ে আসে। থাই এয়ারওয়েজের ফার্স্ট ক্লাস টিকিট। দীর্ঘ যাত্রা শেষে গিয়ে নামলাম থাই এয়ারপোর্টে। সেখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা সেন্টেরা গ্র্যান্ড ব্রিজ রিসোর্টে উঠলাম। অসাধারণ জায়গা। রিসোর্টের সামনে বিশাল এক সুইমিং পুল, আর একটু সামনে বিচ, তারপর সুবিশাল সমুদ্র। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। প্রকৃতি যেন তার রূপ আরও বেশি বেশি ঢেলে সাজিয়ে দিচ্ছে। সারাদিনের জার্নিতে খুব ক্লান্ত লাগছে। নিধি এসেই বিছানায় শুয়ে পড়ে। সে খেয়াল করেনি জায়গাটা এত সুন্দর। আমি শাওয়ার নিয়ে বাইরে এসে দেখি নিধি বারান্দায় দাঁড়িয়ে আছে। যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর বিশ্রাম নাও। হ্যাঁ, যাচ্ছি। আর শোনো, তুমি রেডি হয়ে নাও, নিচে যাবো। আমরা ওখানে থাকতাম, আমার ওখানে থাকতেই ভালো লাগছে না। আমার খুব ক্লান্ত লাগছে। কোনো কথা বলবে না, এখনই চলো। চুপসে যাই আমি। পাখিটা যেহেতু বায়না ধরেছে, কিছু করার নেই। ঘন্টাখানিক পর বিচে হাঁটছি আমি। পাশে নিধি। একটু দূরে তাকাতেই নিধি থমকে দাঁড়ায়। কি হলো, কোনো সমস্যা? আমার কথার কোনো উত্তর না দিয়ে নিধি দৌড়ে বিচের একদিকে যায়। সেখানে একটি ছেলে ও একটি মেয়ে খুব ঘনিষ্ঠভাবে বসে আছে। আমিও যাই পেছন পেছন। নিধি কাছে গিয়ে ছেলেটার কলা ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, তুমি না কক্সবাজার গেছো তোমার আব্বু আম্মুর সাথে? তোমার না অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে? এই তোর সেই গুরুত্বপূর্ণ কাজ? তোর জন্য আমি এত কিছু করলাম, আর তুই আমায় এই প্রতিদান দিলি?
আমার ভাবতেই লজ্জা লাগছে তোর মতো একটা চরিত্রহীন লম্পটকে আমি ভালোবেসেছি। ছি, তুই তুই আর কোনোদিনও আমার সাথে দেখা করার চেষ্টা করবি না। এই বলে নিধি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমার হাত ধরে এক প্রকার দৌড়ে চলে আসে। রিসোর্টে এসে নিধি বিছানায় গা এলিয়ে নীরবে চোখে জল ফেলছে। নিধি কাঁদছে আর বলছে, এটাই কি হর্ষিত ছিল আমার সাথে? এমনটা কেন করলো শ্রাবণ আমার সাথে? কি করিনি আমি তার জন্য? এটাই কি আমার সাথে হওয়ার ছিল? নিধি বলছে আর কাঁদছে, আর আমি হা করে শুধু দৃশ্যগুলো দেখেই যাচ্ছি। সব যেন আমার মাথার ওপর দিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আমি বললাম, ছেলেটা কে ছিল? শ্রাবণ। নিধি কিছুক্ষণ কেমন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, পরক্ষণেই আবার হু হু করে কেঁদে উঠল। নাক মুছতে মুছতে বলে, ওই শালাই শ্রাবণ আমাকে ধোকা দিয়েছে। আর মেয়েটা অফিসের বস, সালা তান্দাবাজ। ও থাক, এসব নিয়ে ভেবো না, যা হবার হয়েছে। চলো তোমাকে একটা ভূতের গল্প বলি। না, শর্ত। নিধির কোনো কথাই শুনলাম না। একা একা বেশ কিছু কথা বললাম, কিন্তু নিধির কাছ থেকে কোনো প্রকার রেসপন্স পেলাম না। সে বলে, আমায় একটু একা থাকতে দেবে প্লিজ, ভালো লাগছে। নিধি কিছুটা কঠোর স্বরে কথাটা বলে। আমি বুঝতে পারলাম এভাবে কিছু হবে না। নিধিকে বোঝাতে হবে যে শ্রাবণ তার জীবনে কিছুই ছিল না, শুধু একটি অ্যাক্সিডেন্ট মাত্র। নিধিকে যেভাবে হোক শ্রাবণের কথা ভুলিয়ে রাখতে হবে, সর্বদা হাসি খুশি রাখতে হবে তাকে। আমি নিধির রিয়াক্ট দেখার জন্য বললাম, ছ্যাঁকা খাইছো? আমাকে কি একটু একা থাকতে দেবে না? আমি আর কিছু না বলে বাইরে চলে আসি। বাইরে এসে বাসায় ফোন দেই। হ্যালো আম্মু। হ্যাঁ বাবা, ভালোভাবে পৌঁছেছিস? কোনো সমস্যা হয়নি তো? নিধি কোথায়? না মা, সম্পূর্ণ ভালোভাবেই পৌঁছেছি, কোনো সমস্যা হয়নি। নিধির সাথে কথা বলবে? দে তো, কোথায় নিধি? 1 মিনিট দাঁড়াও। আমি রুমে এসে দেখি নিধি উপর হয়ে শুয়ে আছেন। কাছে গিয়ে আস্তে গলায় বললাম, নিধি আম্মু ফোন দিয়েছে, কথা বলবে? নিধি ধরফড়িয়ে ওঠে, আমার দিকে তাকিয়ে বলে, এখন কথা বলতে পারবো না, বলে দাও প্লিজ। বলছিলাম, কিন্তু আম্মু বলল সে কথা বলবেই। ওকে দাও। অতঃপর নিধি কথা বলছে, আমি স্পিকার দিয়ে দিই। আমি মিথ্যা বলে ফোনটা ওর কাছে দিই। হ্যালো আম্মু, কেমন আছো? কথাটা বলতে গিয়ে নিধি কয়েকবার কেঁপে ওঠে। শ্রাবণের ওই রূপটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। হ্যাঁ মা, তোর কণ্ঠ এমন লাগছে কেন? অর্ণব কিছু বলেছে? কি হয়েছে বল আমায়। না আম্মু, কিছু হয়নি, আর অন্যকেও কিছু বলেনি। কেমন আছো তুমি? ভালো, তোরা ভালো মতো পৌঁছেছিস তো? আম্মু তুমি চিন্তা করো না। চিন্তা কি করে আর সাথে? আর শোন, তুই না অর্ণবের অফিসের বস, তাহলে ওকে কখনো ভয় পাবি না, সবসময় শাসনে রাখবি। আর ও যদি কিছু বলে তাহলে আমাকে বলবি, ওর ভাত আমি বন্ধ করে দেব, ঠিক আছে? তাড়াতাড়ি নিধির কাছ থেকে ফোনটা কেড়ে নিই আমি। তারপর আম্মুকে বলি, আম্মু এইটা কি হচ্ছে? আমার মতো একটা শিশুকে এইরকম ডাইনির হাতে তুলে দিচ্ছ, শিশু নির্যাতন করছো। আমার রিয়াকশন দেখে তো নিধি হেসেইক্ষণ, চোখে পানি, মুখে হাসি। ওর কান্না করার সময় হাসলে মেয়েদের এত কিউট লাগে। এই হাসিটা দেখেই তো আমি সারা জীবন পার করে দিতে পারি। মুখে এক ফোঁটা হাসির জন্যই তো এত কিছু করলাম আমি। যাক, অবশেষে সেটা সফল হলো। আম্মু ডাকে আমার ঘোর কাটে। ওই বাদর, তোর সাথে কথা বলছি, দে নিধিমার কাছে ফোন দে। বাবা, কিছুক্ষণ আগে কিভাবে কথা বললে আর এখন বাদর হয়ে গেলাম? তোমরা কি চিজ মাইরি! নিধির কাছে ফোন দিবি? দিচ্ছি তো। এই নাও, আমার সাথে কথা বলো। মামু বলো। শোন, ওখানে দুজন একসাথে ঘুরে বেড়াবি, তুই একা কোথাও যাবি না, আর বান্দরটাকেও যেতে দিবি না, ওকে? ওকে আম্মু। অনেক জার্নি করেছিস, এখন একটু বিশ্রাম নেই, বাই। ওকে বাই। ফোন কাটার পরে আবার নিধির মনটা খারাপ হয়ে গেল। আগের দিনের কথা ভাবছে নিধি। অজান্তেই দুপোটা অশ্রু গড়িয়ে পড়লো চোখ থেকে। সে বলে, কি দোষ ছিল আমার? কেন করলো শ্রাবণ এমনটা? আমি কি দেখতে খুব খারাপ? শ্রাবণ কি আদৌ আমাকে সত্যি ভালোবেসেছে? সে এসব বলছে, আবার হু হু করে কেঁদে ওঠে। এখনই মুড ঠিক ছিল, আবার কি হলো এর? না, আর নিতে পারছি না আমি। তাই রুম থেকে বেরিয়ে এসে সামনে সমুদ্রের ধারে বসে পড়ি আমি। ভাবছি কি করা যায়। যেভাবেই হোক নিধিকে তো হাসি খুশিতে রাখতেই হবে। কি করা যায়? এদিকে নিধি দেখে সামনে আমি নেই। আমি আবার কোথায় গেলাম? কিছুক্ষণ পর আমার মাথায় একটা বুদ্ধি আসে। নিধি, তুমি খুব কান্না করতে পারো তাই না? দাঁড়াও,
তোমায় কান্না করাচ্ছি, সেবা করে কুল পাবে না। আর তো কান্না, দাঁড়াও বাবু, রাতটা আসতে দাও। কি করি ভাবতে ভাবতে একটা বুদ্ধি আসে। আমি ডাক্তারের কাছে চলে আসি। ডান হাতের আঙুলগুলো পা ব্যান্ডেজ এবং মাথায় একপাশে ব্যান্ডেজ করে নিলাম। আর বুদ্ধিটা পুরোপুরি সম্পূর্ণ করার জন্য মেডিসিনও নিলাম। ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা ট্যাবলেট খাওয়ার 10 মিনিট পরে কাজ শুরু করবে এবং কাজ শুরু থেকে 12 ঘন্টা পর্যন্ত কাজ করবে। তবে এই ওষুধের কাজ নষ্ট করারও ট্যাবলেট রয়েছে, সেই ট্যাবলেটও নিলাম আমি। বলা তো যায় না, যদি আবার ঝামেলা হয়ে যায়। রাতের দিকে রিসোর্টে এসে পৌঁছালাম। রুমে যাওয়ার আগে আমি একটা ট্যাবলেট খেয়ে নিয়েছি। কিছু সময় পর ওষুধের কাজ শুরু করে দিয়েছে। শরীরটা অনেক গরম গরম লাগছে, তবে কোনো রকম খারাপ লাগছে না। রুমে আসার আগে শরীরে একটা চাদর দিয়ে ঢেকে নিলাম। না, এখন মাথায় ব্যান্ডেজ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, এটাই তো চাই। রুমে এসে দেখি নিধি শুয়ে শুয়ে তার ফোনে কি যেন দেখছে, আর একটু পর পর চোখ মুছছে। বুঝলাম শ্রাবণেরই পিক দেখছে। না, এই কান্নাকে প্রশ্রয় দিলে চলবে না। তাই আমি কিছু না বলেই বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়লাম। নিধি একবার আমার দিকে তাকালো, কিন্তু ততটা খেয়াল করে না। নিধির সাথে অনেক কথা বলতে ইচ্ছে করছে আমার, কিন্তু কিছু বলছি না। বেশ কিছুক্ষণ পর কাঁপা কাঁপা কণ্ঠের অভিনয় করে বলি, ক্ষুধা লেগেছে, কিছু খেয়েছো? কোথা নেই। আর তুমি কোথায় ছিলে? খাবার অর্ডার দিয়েছি, খাবার আসলে খেয়ে নিও। এই বলে আমি একটা কাঁথা শুয়ে আষ্টে বিষে জড়ানোর ভান করে মুড়ি দিয়ে শুয়ে রইলাম। আমি জানি নিধি ভাবছে আমার আবার কি হলো, প্রতিদিন তো চিল্লাচিল্লি করে মাথা খেয়ে ফেলি, এখন এত নীরব কেন? আবার গরমের মধ্যেও কাঁথা গায়ে দিয়েছি, কিছু হলো না তো আবার? এসব ভাবতে ভাবতে দরজায় টোকা পড়ে। আমি এখনও চুপ করে আছি। আমাকে চুপ করে থাকতে দেখে নিধি বলে, কে যেন আসছে? কে? ম্যাম, কিছুক্ষণ আগে স্যার খাবার অর্ডার দিয়েছেন। এরপর নিধি দরজা খুলে খাবার নিলেন। লোকটা চলে যায়। অর্ণব, ওঠো, খেয়ে নাও। নিধি খাবার নিয়ে খাটে এসে বসে আমাকে ডাকে, ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। কি হয়েছে তোমার বলো তো? কোথাও সমস্যা? আরে না, ভালো লাগছে না। নিধি আর কিছু না বলে খেয়ে নিল। কিছু সময় সে এসে শুয়ে পড়ে। শোয়ার সময় নিধি বলে, কোলবালিশ তো নেই, আমি তোমার সাথে কোলবালিশ ছাড়া এক বিছানায় থাকতে পারবো না। আমি কিছু না বলে বিছানা থেকে উঠে টিপ টিপ করে পা ফেলে একটা বালিশ ও কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। এবার হাতের ব্যান্ডেজ আর টিপ টিপ করে হেঁটে পা ফেলা এড়ায় না নিধির চোখ। নিধি আর কিছু না বলে বাল্বটা অফ করে শুয়ে পড়ে। এদিকে আমি তো অবাক, এত কষ্ট করে প্ল্যান করলাম, কিন্তু একবার জিজ্ঞেস করেও দেখলো না। কি করি এখন? প্ল্যানটা কি ফেল হয়ে গেল? অনেক কিছু ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। প্রায় মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। মাথাটা অনেক ভার লাগছে, শরীরও অনেক গরম। তখনই মনে পড়ে ওষুধের কাজও প্রায় শেষের দিকে। এখন কি করি? শেষ, আর একটা চান্স নেব। নিধি কি ঘুমিয়ে আছে? ঘুমিয়ে থাকলে তো হবে না। আমি নিধির দিকে তাকাই দেখার জন্য, আর দেখেই বা কী হবে? এত রাতে কি কেউ জেগে থাকে? দেখলাম নিধি সারা বিছানা জুড়ে এপাশ ওপাশ করছে। ব্যাস, আর কি লাগে? আমি শেষ চেষ্টাটা করেই ফেললাম। কিছুটা জোরে জোরে কাঁপতে লাগলাম, মুখে শব্দ করে। নিধি তাকায় আমার দিকে। সে আস্তে গলায় বলল, অর্ণব। আমি এখনও কেঁপেই চলি, কথা বলি না। সে আবার ডাকে, এই আকাশ। নিধি এবার একটু জোরেই ডাকে। এভাবে যখন 2-3 বার ডাকার পরেও কোনো সারা শব্দ পেল না, নিধি তখন বিছানা থেকে উঠে আমার কাছে আসে। কিছুটা ধাক্কা দিয়ে ডাকতে যাবে, দেখে আমার শরীর অনেক গরম হয়ে আছে। মাথায় হাত দিয়ে দেখে প্রচণ্ড জ্বর। নিধি এখন কি করবে বুঝতে পারে না। নিধি লাইটটা অন করে, দ্রুত ওয়াশরুমে গিয়ে বালতি করে পানি আনে। তারপর ওর একটা ওড়না ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিতে শুরু করে। অনেক খারাপই লাগছে নিধির। আমি ভাবছি, হায় আল্লাহ, জলপট্টির ঠেলায় অভিনয় করতে গিয়ে এখন মনে হয় সত্যি সত্যি জ্বর চলে আসে। যেভাবে জলপট্টি দিচ্ছে, হে আল্লাহ তুমি রক্ষা কইরো। একটা কাজ করলে কেমনে হয়? মনে তো হচ্ছে জ্বর না থামা পর্যন্ত এই মেয়ে জলপট্টিও থামাবে না। তাহলে ওই ওষুধের কাজ নষ্ট করে ট্যাবলেটটা খেলে কেমন হয়? বেশ ভালোই, কিন্তু নিধির সামনে তো খাওয়া যাবে না। পেয়েছি বুদ্ধি। নিধি, কাঁপা কাঁপা কণ্ঠে ডাকলাম। আমাকে কথা বলতে দেখে নিধি, তোমার জ্বর হয়েছে, একবার বলবে তো? হ্যাঁ, না বলে বুঝবো কি করে? আর হাতে কি হয়েছে? কপালেও ব্যান্ডেজ, কি হয়েছে তোমার? নিধি, পানি খাবো।
দাঁড়াও আনছি। এই সুযোগে আমি ট্যাবলেটটা মুখের ভেতরে নিয়ে রাখলাম। নিধি পানি এনে দেয়, আমি খেয়ে নিলাম সেটা। 10-15 মিনিট শরীরে সেই গরম ভাবটা কেটে যেতে থাকে, কিন্তু নিধির জলপটি দেওয়া থামছে না। তাই আমি বললাম, জ্বর অনেকটা কমে গেছে, তুমি গিয়ে ঘুমাও। তুমি চুপ করো। কাম সারছে রে, প্ল্যান ছিল ঠিকই, কিন্তু এত না। কালকে জ্বর নিশ্চিত আমার। আমার কিছু বললাম না, ঘুমানোর চেষ্টা করি। ঘুমিয়ে পড়ি আমি। বেশ কিছুক্ষণ পর নিধিও ঘুমিয়ে পড়ে জলপটি দিতে দিতেই। সকালে আমার ঘুম ভাঙার পর দেখি নিধি আমার হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে। জলপটি দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। না, ডোজটা বেশি হয়ে গেছে। বেচারি ঠিকমতো ঘুমাতেও পারেনি, ফ্রেশ হতে হবে। তাই আমি আমার হাত থেকে নিধির মাথাটা আস্তে করে ওঠাতে গিয়ে নিধির ঘুমটা ভেঙে যায়। গুড মর্নিং। ঠিক আছে তুমি? ফ্রেশ হয়ে আসো। দুজনে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বসে আছি আমি, পাশে নিধি। আচ্ছা, তোমার হাতে পায়ে ব্যান্ডেজ কেন? কি হয়েছিল? নিধি রুমে বসে, ভালো লাগছে না, চলো সমুদ্রের ধার দিয়ে ঘুরে আসি। ওকে, চলো। নিধি আর প্রশ্ন করলো না, নিধি উঠে দাঁড়ালো। আমি বললাম, নিধি একটা লাঠি হবে? না, মানে পায়ে অনেক ব্যথা, একা একা হাঁটতে পারবো না। নিধি কী যেন ভাবে, তারপর আমার হাত ধরে তুলে ধরে। হাঁটতে পারবে না তো হাঁটতে যাবে কেন? হ্যাঁ, যাই হোক, এখন চলো। নিধি কী যেন ভাবে, তারপর আমার হাত ধরে তুলে বলে। নিধি আমার হাত শক্ত করে ধরে। হ্যাঁ, এটাই তো চেয়েছিলাম। সমুদ্রের পাশ দিয়ে হাঁটছে নিধি, পাশে আমি। বেশ ভালোই লাগছে নিধির সাথে হাঁটতে। অনেক প্রশ্ন করতে ইচ্ছে করছে, কিন্তু সুন্দর সময়টা নষ্ট হতে পারে, তাই আর প্রশ্ন করলাম না। সারাদিন বেশ ভালোই কাটলো আমাদের, কিন্তু রাতে ঘটলো বিপত্তি। মাথাটা ভার লাগছে, কিছুটা জ্বর আসছেও মনে হয়। আলসেমি করে দিনের বেলায় ডাক্তারের কাছে যাওয়া হয়নি, এখন তার ফল ভোগ করছি আমি। রাত 9টার দিকে খাবার দিয়ে গেল। খাবার খেতে বসেছি চুদন, নিধি খাচ্ছে, আর আমি ভাবছি কিছু করা যায় নাকি, মানে শয়তানি বুদ্ধি আর কি। কি হলো? খাবার সামনে রেখে কি ভাবছো? খাচ্ছ না যে? না, মানে আসলে হাতে ব্যান্ডেজ, বিকেল থেকে অনেকটা ব্যথাও করছে। আগে খেলে কিভাবে? না, মানে তখন তো ব্যথা ছিল না। কি কাটতে চাচ্ছ এখন? কিছু না। এই বলে আমি না খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর নিধি আসে, ওর হাতে খাবারের প্লেট। কি করতে চাচ্ছ এখন? উঠে বসো। না, খাবো না এখন। উঠতে বললাম না? উঠছি তো। কথায় কথায় থমকাও কেন? হ্যাঁ করো। কেন? যা বলছি তাই করো। নিধি খাইয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। আজকের খাবারটা অনেক মজা। খাবার মজা নাকি খাইয়ে দিচ্ছে দেখে মজা বুঝতে পারছি না। খাচ্ছি আর নিধি থেকে একদৃষ্টিতে তাকিয়ে আছি আমি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নিধির, দেখতে বেশ ভালোই লাগছে। কি দেখো? তোমাকে না, মানে কিছু না। গুড। খাবার শেষে বিছানায় গিয়ে ভদ্র ছেলের মতো শুয়ে পড়ো। তুমি না আমার সাথে এক বিছানায় শোবে না? বেশি কথা বলো কেন? কত করে বললাম চলো ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি, তা তো শুনলেই না। এখন আবার কিছুটা জ্বর জ্বর আসছে মনে হয়। যদি আবার কালকের মতো জ্বর আসে, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়লাম দুজন। মাঝখানে একটা কাঁথা, মাথাটা বেশ ধরে আসে আমার। নিধিকে এখন বিরক্ত করতে চাচ্ছি না আমি। কালকে এমনিতেই ঠিকমতো ঘুমাতে পারেনি মেয়েটি, আজকে ঘুমাক। প্রায় মাঝরাতে কালকের মতো আজকেও ঘুম ভেঙে গেল আমার। সত্যি সত্যি জ্বর এসেছে। আমি কাঁথাটা গায়ে দিয়ে থরথর করে কাঁপছি। নিধি রেগে বলে, প্রচুর রাগ হচ্ছে আমার তোমার উপরে। তখন বললাম চলো ডাক্তারটা দেখিয়ে আসি, একবার গেলে কি হতো? নিধি কপালে হাত দিয়ে দেখে জ্বরে পুড়ে যাচ্ছে আমার শরীর। আমি শুধু চেয়ে আছি, কথা বলার শক্তি নেই। নিধি কিছুক্ষণ জল ফুটে দেয়, তবুও কাঁপুনি আর থামছে না আমার। নিধি আমার গা থেকে শার্ট করলো, গা মুছে দিতে শুরু করে। কাঁপুনি অনেকটা থেমেছে। নিধি কাঁথাটা আমার গায়ে ঠিক করে দিতে থাকে। আমি তখনই শীতল শরীরে স্পর্শ পেয়ে আঁকড়ে ধরলাম নিধিকে, অনেকটা শক্ত করে। হালকা হালকা ভেজা শরীর লেপটে আছে নিধির সাথে। নিধি বাকরুদ্ধ হয়ে আছে, এমনটা তো ভাবেনি সে। কি করবে বুঝতে পারছে না, কেমন যেন একটা ফিলিংস হচ্ছে তার। কিছু একটা ভেবে নিধিও আমাকে জড়িয়ে ধরে কাঁথাটা গায়ে নিয়ে নিল। সকালে আমার ঘুম ভাঙার পর দেখি নিধি আমার বুকে মুখ গুঁজে ছুঁয়ে আছে। নিধির কিছু চুল আমার মুখে ছড়িয়ে আছে, অদ্ভুত এক ঘ্রাণ। বেশ ভালো লাগছে আমার। ঘুমন্ত অবস্থায় নিধিকে দেখে এক অদ্ভুত ভালো লাগা কাজ করেছে
আমার মাঝে। মনে করার চেষ্টা করছি রাতে কি হয়েছিল। এরই মাঝে নড়ে চড়ে উঠল নিধি। হয়তো ঘুম ভেঙে গেছে। আমি চোখ বন্ধ করে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম নিধিকে। নিধির ঘুম ভাঙার পর দেখে সে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। তৎক্ষণাৎ তার রাতের কথা মনে পড়ে। আমার মুখের দিকে তাকিয়ে আছে নিধি। এর আগে এমনভাবে দেখেনি আমাকে নিধি। আমার ডান চোখে নিচ পাতায় একটা তিল, দেখলে মনে হয় যেন কাজল দিয়েছে। সেই সাথে আমার ঠোঁট দুটো চিকন, হালকা গোলাপি, মুখে গোফ নেই, তবে গুচ্ছ গুচ্ছ দাঁড়িয়ে আছে স্টাইল করে রাখা। নিধি আমাকে দেখছে, আমি হালকা চোখ মিলে দেখছি। আমার তো চায় অবস্থা, এই বুঝি হেসে দিব। অনেক কষ্টে হাসি চেপে রেখেছি আমি। নিধির এতক্ষণ খেয়ালই ছিল না কি করছে সে। নিধি উঠে যাবার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আমি অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছি তাকে। কি করবে এখন সে? নিধি আমার গাল টানতে থাকে। এবার আর চুপ করে থাকি না আমি। আস্তে করে চোখটা খুলি, বলি, কি হয়েছে? ছাড়ো, এভাবে জড়িয়ে ধরে আছো কেন? ও হ্যাঁ, সরি। ইটস ওকে, এখন ছাড়ো। ও হ্যাঁ, আচ্ছা, তুমি আমার বুকের ওপর কেন? ছাড়তে বলেছি, ছাড়বে? কথায় কথায় রাখো কেন? যাও, ছেড়ে দিলাম মন খারাপ করে। এই তো গুড বয়। এই বলে নিধি ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আমিও ফ্রেশ হব, তাই কাঁথা সরিয়ে উঠি। দেখি আমি খালি গায়ে, বুকে লিপস্টিকেরও দাগও আছে। এসব দেখে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। নিধিকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে আমি বলি, কি হলো, ভ্যা ভ্যা করছো কেন? কি হলো, বলবে কিছু? মাথা ব্যথা করছে? নিধি, আমি তোমাকে এমন ভাবিনি। এই কি হয়েছে, বলবে? নয়তো খবর আছে কিন্তু। আমার মতো একটা শিশুকে একা পেয়ে তুমি আমার ইজ্জত নিয়ে নিলে। শিশু নিয়েছি, বেশ করেছি। আর একবার যদি ভ্যাবা করেছো না, তাহলে টিভি দিয়ে তোমার মাথার ফাড়ি ফেলবো বলে দিলাম। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি জানি তুমি আমার এক গালে চুমু খেয়েছো। কি? ওকে, খেয়েছি, বেশ করেছি তো। এক গালে চুমু খেলে বউ মরে যায়। আমি এত তাড়াতাড়ি বিধবা থুক্কু বিপত্তি হতে চাই না। তাহলে এখন আমি কি করতে পারি? তুমি আমার আরেক গালে চুমু খাও, নয়তো আমি জোরে জোরে চিৎকার করে কাঁদবো। আমি জোরে জোরে চিৎকার করে কাঁদার অভিনয় করি আর কি। এই আস্তে, থামো, কি শুরু করেছো? আগে বলো দেবে? ওকে, থ্যাংক ইউ, এখন দাও। চোখ বন্ধ করো। ওকে, দাও। নিধি আর কথা না বাড়িয়ে চুমে দিল আমার গালে, কারণ সে জানে আমি যেহেতু একবার চিল্লাতে শুরু করেছি, না দেওয়া পর্যন্ত আর থামছি না। আমি নিধির হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে বললাম, ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও, ঘুরতে যাব। ছাড়ো। এইভাবে দিনগুলো কাটছিল আমার আর নিধির। নিধি এখন অনেক ফ্রি আমার সাথে। নিধি এখন নিজের অজান্তেই আমাকে ভালোবেসে ফেলেছে। মাথায় পড়ে গেছে আমার বাদামিগুলো। বাড়ি ফিরতে হবে আমাদের। দুজনের সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা নিধি, একটা কথা বলি। কিছু মনে করবে না বা মন খারাপ করবে না তো? বলো। শ্রাবণের সাথে তোমার সম্পর্ক হয়েছিল কিভাবে? এমন সময় শ্রাবণের নাম্বার থেকে নিধির ফোনে একটা কল আসে। নিধি ভেবে পায় না কি করবে, ফোন সাইলেন্ট করে রেখে দিল নিধি। কি বললে জানো? না মানে তোমার আর শ্রাবণের সম্পর্ক হয়েছিল কিভাবে? সে অনেক কথা। ওকে, তাহলে বলতে হবে না। বিচের ওপর দিয়ে হাঁটছি আমরা। কিছুক্ষণ পর আমি বোকার মতো প্রশ্ন করে বসি, আচ্ছা নিধি, তোমার কি এখনো মানে ডিভোর্স পেপারটা লাগবে? প্রত্যুত্তরে কিছু বলে না নিধি। করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমি যা বোঝার বুঝে নিয়েছি। আচ্ছা নিধি, তোমার অফিসে না গেলে হয় না? না মানে বাসায় থাকবে আর কি। পরে ভেবে দেখবো। হাঁটতে হাঁটতে বিকেল করিয়ে সন্ধ্যা হয়। এক সময় আমরা রিসোর্টে ফিরে আসি। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি দুজন। এখন আর আমাদের মাঝে কোলবালিশ নির্দিষ্ট নয়। কতদিন কাঁথা থাকে, আবার কতদিন থাকে না। বিছানায় শুয়ে নিধিকে বললাম, আচ্ছা নিধি, আমি তোমায় জড়িয়ে ধরে ঘুমাতে পারি? না। কেন? আমার সমস্যা আছে। কি সমস্যা? আমি এখন এগুলোর জন্য মোটেও প্রস্তুত না। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। তবু এভাবেই ঘুমো। গুড নাইট। ওকে, গুড নাইট।
দুদিন কেটে যায়। আজ ফিরে যেতে হবে। ব্রেকফাস্টের পর আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। নিধি রেডি হচ্ছে কী ভেবে আবার রুমে যাই। আমি রুমে এসে দেখি সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছুটা লিপস্টিক দিচ্ছে ঠোঁটে। আজ একটা নীল শাড়ি পরেছে নিধি, সাথে ম্যাচিং করে সব। চুলে খোপা বেঁধেছে, স্বর্গের অপ্সরীর মতো লাগছে তাকে। এ যেন কোনো এক নীল পরী। পরীরা কি এত সুন্দর হয়? হয়তো এসব ভাবছি আমি, আর একটু একটু করে নিধির দিকে এগোচ্ছি। নিধি লিপস্টিক নিয়েই ব্যস্ত। আমি গিয়ে হালকা করে নিধিকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলগুলো খুলে দিয়ে তাতে মুখ গুজে দেই। চোখ বন্ধ করে ঘাড়ে কয়েকটা চুমু খাই। থমকে দাঁড়ায় নিধি। প্রতিটা চুমুতে কেঁপে কেঁপে উঠেছে। কেমন যেন লাগছে তার, তবে মন্দ না। তবুও নিধির মনে কি যেন একটা দ্বিধা কাজ করছে। আর কিছু না ভেবে আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেন। কি হচ্ছে অর্ণব? তোমাকে না বললাম আমি এগুলোর জন্য প্রস্তুত নই? তবুও কেন এমন করছো? আমাকে কি একটু ভালোভাবে থাকতেও দেওয়া যাবে না? জোর করে সব কিছু করতে চাও আমার সাথে? আমি উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। কি বলবো বুঝতে পারছি না আমি। আসলেই তো নিধির সময় প্রয়োজন। এমন কেন করছি আমি? আসলে আমি নিধির চুল খুলে দিতে এসেছিলাম, কিন্তু পরে কন্ট্রোল হারিয়ে ফেলি। নিজেকে এখন অনেক অপরাধী মনে হচ্ছে। কিছুটা সংকোচ নিয়ে কাচুমাচু করে বললাম আমি, সরি, রেডি হয়ে আসো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। নিচু স্বরে কথাটা বলে আমি বেরিয়ে গেলাম। নিজের কাছে খুব খারাপ লাগছে আমার। ঠিকই তো, কিছুদিন আগে একটা বড় ধাক্কা খেলো নিধি। সেটা সামনে নিতে তার সময় লাগবে না? না, আমি আর তার সাথে এমন করব না, কোনোভাবেই না। কিছু সময় পর রেডি হয়ে নিচে আসে নিধি। আমি এখন নিধির সাথে কথা বলতে প্রচণ্ড সংকোচ বোধ করছি। তবুও ট্যাক্সি দেখিয়ে বললাম আমি, উঠে বসো। গাড়িতে আর কোনো কথা হয় না আমাদের, তাই এয়ারপোর্টে পৌঁছালাম। তাদের ফ্লাইটের সময় হয়ে আসে। দীর্ঘ জার্নির পর বাংলাদেশে পৌঁছালাম। সবার সাথে দেখা করে রাতের খাবার খেয়ে বিছানায় আসি। নিধি আর আমি শুয়ে আছি। মাঝখানে কোলবালিশ আমিই দিয়েছি। কোলবালিশ আজ আমি ভাবছি, তখন তো সরি বললাম, তারপরও একটা কথাও বলা যায় না। কি হবে কথা বলে? সে বলছে না, আমি বলবো না। নিধি আমার স্ত্রী, তবুও অধিকার নেই। থাক সেসব। এভাবে কেটে যায় 1 মাস। আমি এখন প্রয়োজন ছাড়া একটা কথাও বলি না নিধির সাথে। আমি খুব করে চাই নিধি আমার সাথে কথা বলো, কিন্তু তার হয় না। সেও কথা বলে না। আগে আমি বিভিন্ন কাজে ওর সাথে কথা বলতে চাইতাম, কিন্তু নিধি এড়িয়ে যেত। নিধি কি আমার পাগলামোগুলোকে মিস করে না? আমি 2 দিন যাবৎ খেয়াল করি নিধি বিকেলের দিকে বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলে। অনেক খারাপ লাগে আমার। খুব জানতে ইচ্ছে করে কার সাথে কথা বলেছে। আমি আজ এর একটা বিহিত করতেই চাই, তাই বিকেলের আগে থেকে বাসায় বসে আছি। এমন সময় নিধির ফোনটা বেজে ওঠে। রুমে ছিল না নিধি। আমি অনেকটা সংকোচ নিয়ে ফোনটা রিসিভ করলাম। যদিও অন্যের জিনিসে হাত দেওয়া ঠিক না, তবুও নিজের বউ তো। রিসিভ করতেই শুনলাম, হ্যালো জানো, তুমি আর কিছুদিন অর্ণবের সাথে ভালোবাসার অভিনয় করো। এখন ডিভোর্স চাইলে দিতে নাও পারে, তাই তুমি কিছুদিন অভিনয় করে ওর সাথে কথা বলা বাদ দিয়ে দাও। তারপর এক সময় রেখে ডিভোর্স চাইবে, দেখবে তখন একাই দিয়ে দিবে। কথাটা শোনা মাত্রই আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ফোনটা কেটে দিলাম। নিধি কীভাবে পারলো এমনটা করতে? কিভাবে সম্পর্ক রাখলো এখন ওর সাথে? না, আমি আর কিছু ভাবতে পারছি না। শ্রাবণের সাথে নিধি এখনও সম্পর্ক ভাবতে বুকের ভেতরটা আমার কেঁপে ওঠে। নিধি কিভাবে পারলো এমনটা করতে? কিভাবে সম্পর্ক রাখলো এখনও ওর সাথে? না, আমি আর কিছু ভাবতে পারছি না। শ্রাবণের সাথে করা সেদিনের সেই কাহিনীগুলো কি মিথ্যে ছিল? সব কি আমাকে ফাঁদে ফেলার জন্য? তোমার ডিভোর্স চাই, এই তো? ওকে, যত দ্রুত সম্ভব পেয়ে যাবে। তোমায় আর আটকাবো না। বাইরে বেরিয়ে পড়ি আমি। আজ নিজেকে খুব একা লাগছে। মনের ভিতর শুধু একটা কথাই পাচ্ছে, নিধি তুমি এমনটা কিভাবে করতে পারলে? খুব প্রয়োজন ছিল কি এমন করার? এদিকে নিধি অধীর আগ্রহে বসে আছে আমার জন্য। অনেক রাত হয়ে গেছে, তবুও আমি বাড়ি ফিরিনি। আমি তো এত রাত করে বাড়ি ফিরি না সাধারণত। আমার আব্বা আম্মু ভাবছে আমি হয়তো কোনো বন্ধুর বাসায় গেছি, তাই বেশি টেনশন নিচ্ছে না। রাত 12টা বাজে, তবুও আমি বাড়ি ফিরিনি। নিধি এখনও বসে আছে আমার জন্য। প্রায় 1টার দিকে আমি বাড়ি ফিরি। কাজের লোক দরজা খুলে দেয়। আমি ড্রিঙ্কস করেছি। রুমে আসলাম হেলতে হেলতে। মুখ দিয়ে কেমন যেন গন্ধ বের হচ্ছে। এ কি, তুমি ড্রিঙ্কস করছো? কি হয়েছে তোমার? নিধি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে আমাকে ধরতে আসে। আমি বলি, ডোন্ট টাচ মি, আমায় স্পর্শ করবি না। তোর জন্য আজ আমার এই অবস্থা। কি ক্ষতি করেছিলাম আমি তোর, যার কারণে আমার সাথে এমন করলি?
কি দরকার ছিল এমন নাটক করার? আমি কি বলেছিলাম তোকে ডিভোর্স দেব না? তারপরে এমন কেন করলি? তোর ডিভোর্সের প্রয়োজন? এই তো, ওকে, যত দ্রুত সম্ভব পেয়ে যাবে। নিধিকে ধাক্কা দিয়ে কথাগুলো বলি আমি। নিধি ভার সামলাতে না পেরে টিভি রাখা টেবিলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। মাথায় প্রচণ্ড ব্যথা পায়। নিধি আবার উঠে দাঁড়িয়ে আমাকে ধরতে আসে। তখন আমি নিধির গালে একটা থাপ্পড় মেরে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। নিধি তখনও ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসে। আমি ততক্ষণে ঘুমিয়ে পড়েছি। নিধি ফোনটা রিসিভ করে ওপাশ থেকে একটা মেয়ে বলে ওঠে, হ্যালো বাবু, যত দ্রুত সম্ভব নিধিকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। ডিভোর্সের পরেই আমরা বিয়ে করছি, ওকে? আর ওই নিধি না, কি যেন, ওকেও বলে দাও খুব দ্রুত ওকে ডিভোর্স দিচ্ছ। উফ, আমার যে আর সইছে না জান। সাথে সাথে ফোন কেটে যায়। নিধি কী করবে বুঝতে পারে না। তবে সে ভাবে কীভাবে পারলো অর্ণব এমন করতে। নিধি ভাবে আমার কি আগেই সম্পর্ক ছিল মেয়েটির সাথে, নাকি নতুন করে? আমি তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছি। ওকে, চলে যাব, আমি কালই চলে যাব। বিছানার এক পাশে সে ভাবছে নিধি, আর নীরবে চোখের জল ফেলছে। কিছুক্ষণ পর নিধির ফোনটা বেজে উঠল। শ্রাবণ ফোন দিয়েছে। রিসিভ করে নিধি। শ্রাবণ বলে, হ্যালো নিধি, সেদিন ওইভাবে চলে গেলে কেন সেখান থেকে? কি করেছি আমি? তারপর আর কোনো যোগাযোগও রাখলে না। কি হয়েছে বলবে? তারপর তোমার সাথে কত চেষ্টা করেছি কথা বলার, জানো তুমি? কি অপরাধে এমন করলে তুমি? ওই অর্ণব নিশ্চয়ই তোমার মগজে বিষ ঢেলেছে, তাই না? ওকে আমি দেখে নিব, তুমি কোনো চিন্তা করো না। বকবক করা শেষ, আর কিছু বলার থাকলে বলে বিদায় নাও। নিধি, এমন করছো কেন তুমি? আর কিছু বলতে না দিয়ে নিধি ফোনটা রেখে বিছানার এক পাশে শুয়ে পড়ে। সারা রাত ঘুমাতে পারে না নিধি। সকালে ঘুমায় সে। এদিকে আজ খুব সকালে আবার ঘুম ভেঙে যায়। মাথাটা কেমন জানি ভারবার লাগছে। পাশ ফিরে তাকেই দেখে নিধি শুয়ে আছে। চোখের নিচে কালি পড়ে গেছে। 5 আঙ্গুলের ছাপ বসে আছে ফর্সা গালে। পরক্ষণেই আমার রাতের কথা মনে পড়ে যায়। আমি ড্রিঙ্কস করে এসে নিধির গায়ে হাত তুলেছিলাম। না না, বড্ড ভুল করে ফেলেছি আমি। নিধি তো প্রথমেই আমার কাছে ডিভোর্স চেয়েছিল, তাহলে গায়ে হাত তোলার মানে কি? সরি বলতে হবে। নিধির দিকে তাকিয়ে এগুলো ভাবছি আমি। নিধির ফোনটা হাতে নিলাম। লক দেওয়া নেই। গ্যালারিতে প্রবেশ করি শ্রাবণকে ভালোভাবে দেখার জন্য। শ্রাবণের কোনো পিকে নেই। অনেক খোঁজাখুঁজির পর একটা পিক পাই আমি। সেটা আমার ফোনে নিয়ে রাখি। কিছুক্ষণ পর নিধির ঘুম ভেঙে যায়। দেখে আমি তাকিয়ে আছি তার দিকে। নিধিকে জেগে উঠতে দেখে আমি বলি, আগে তো দেখা করতে নিষেধ করেছিলাম। এখন বিকেলে যে কথা বলো শ্রাবণের সাথে, সেটাও বলতে পারবে না যে কদিন আছো। আমি শ্রাবণের সাথে বিকেলে কথা বলি, এ কথা তোমায় কে বলেছে? নাটক করা বন্ধ করো। নাটক করতে হবে না, এমনিতেই ডিভোর্স পেয়ে যাবে। আমি নাটক করছি? কে বলেছে তোমায় এই কথা? একদম চুপ। আমি সব জেনে গেছি। আমাকে বোঝাতে এসো না, হিতে বিপরীত হবে। প্রচণ্ড রেগে আমি কথাটা বলেই রুম থেকে বেরিয়ে এলাম। নিধি শুয়ে শুয়ে ভাবছে সব জেনে গেছে। ও কি জেনে গেছে আমি জানি না, তবে এইটুকু বুঝতে পারছি তুমি খুব করে চাচ্ছ যেন আমাদের ডিভোর্সে তাড়াতাড়ি হয়ে যায়। নিধি শাওয়ার সেরে বেশ কিছুক্ষণ কান্না করলো। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে আজই এখান থেকে চলে যাবে। শাওয়ার শেষে রুমে এসে একটা চিঠি লিখলো নিধি। পরে সেটা স্টাডি রুমে টেবিলের উপর রেখে দেয়। এরপর নিধিকে নিয়ে আমি অফিসে চলে আসি। আমি ক্যান্টিনের দিকে চলে যাই। কিছু সময় অফিসে ঢুকে দেখি নিধি নেই। সারাদিন পার হয়, নিধির দেখা পাওয়া যায় না। বিকেল করে সন্ধ্যা হয়ে গেল, তবুও নিধির খবর নেই। আমি প্রায় পাগল হয়ে গেছে। ভাবলাম বাড়িতে চলে গেছে। বাড়িতে এসে দেখি নিধি নেই। আমার মা নিধির বিষয় জানতে চায়, কি বলবো সেটাও জানি না। অর্ণব, তোর ফোনটা দে। নিধিকে ফোন দিয়ে দেখি কোথায় আছে। এই নাও। সকালে গ্যালারিতে ঢোকার পর আমি ফোনটা আর হোম স্ক্রিনে আনিনি। আমার আম্মু ফোনটা হাতে নেওয়ার পর শ্রাবণের ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। তাকে দেখে মা বলে, এই ছেলেটি তোর বন্ধু না? ইলেকট্রিসিটির কাজ করে, তাই না? না তো আম্মু, কেন? আরে, এই ছেলেটিই তো সেদিন তোর ঘরের বিদ্যুৎ লাইন ঠিক করে গেল। অবশ্য সাথে আরও 2 জন ছিল। তোরা হানিমুনে যাওয়ার পর ফিরে আসার আগের দিন বাড়িতে বিদ্যুৎ লাইনের সমস্যা হয়, মিস্ত্রি ডাকি, এই ছেলেটা ছিল। কথাটা শুনে আমার মনে একটা খটকা লাগে। সাথে সাথেই আমার মনে পড়ে নিধি না বলেছিল যে আমার জন্য নাকি স্টাডি রুমে কি রাখা আছে। আমি আর সময় নষ্ট না করে ফোনটা নিয়ে চলে যাই স্টাডি রুমে। পুরো রুম
তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাই না আমি। হতাশ হয়ে চেয়ারটা টেনে বসে পড়ি। চোখ পড়ে টেবিলের ওপর একটি কাগজের ওপর একটা চিঠি। এটাই কি সেই জিনিস? দেখি চিঠিটা পড়তে লাগলাম আমি। প্রিয় স্বামী, স্বামী, হ্যাঁ স্বামী ডাকলাম। সেই অধিকারটা আমার আছে, তবে এই অধিকার নিয়ে আর কোনোদিন তোমার সামনে গিয়ে দাঁড়াবো না। জানো, আমাদের বিয়ের প্রথম রাতে তোমার উপর প্রচণ্ড রকমের রাগ হয়েছিল, শুধু এই ভেবে কেন তুমি আমায় বিয়ে করে আনলে, কেন বিয়েতে রাজি হলে। আমরা তো বিয়ে ভাঙারই প্ল্যান করেছিলাম, তুমি রাজি না হলে তো আমার এখন বিয়ে করতে হতো না। তারপর যখন তোমার ডিভোর্সের কথা বললাম, তুমি চোখ বুঝিয়ে হ্যাঁ বলে দিলে। তখন বুঝতে পারলাম, আর যাই হোক তুমি ছেলে ততটা খারাপ নও। আস্তে আস্তে তোমার বাঁদরামি চলতে থাকলো। তোমার বাঁদরামিগুলো ভালো না লাগলেও তখন ততটা খারাপও লাগতো না। জানো, তুমি যখন শ্রাবণীর সাথে দেখা করার জন্য আমায় নিষেধ করলে তখন খুব রাগ উঠেছিল, কিন্তু যখন ফোনের কথা বললে তখন রাজি হয়ে যাই, শুধু এই ভেবে যে মাত্র 3 মাসই তো। জানো, শ্রাবণীর সাথে তখন কোনোদিন প্রায় কথাই হতো না, তবুও মিস করিনি তাকে। তখন এই চিন্তাটা মাথায় ছিল না, কিন্তু কিছুদিন পর ঠিকই বুঝতে পারলাম। জানো, সেদিন যখন শ্রাবণকে অন্য মেয়ের সাথে ওই অবস্থা দেখলাম, প্রচণ্ড রাগ হয়েছিল। বাসায় এসে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ি। সেদিন কেন কেঁদেছিলাম আমি নিজেও জানি না। শুনেছি মন ভেঙে গেলে নাকি বুকে প্রচণ্ড জ্বালাপোড়া করে। কই, সেদিন তো এমন কিছু হয়নি আমার। জানো, মা সেদিন তোমায় আমার হাতে তুলে দিল, কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল মনে, কিন্তু তোমার রিয়াকশন দেখে কান্নার মাঝেও না হেসে থাকতে পারিনি। জানো, যেদিন তোমার জ্বর আসলো প্রথমে আমি বুঝতে পারিনি, কিন্তু তোমার কাঁপুনি শুনে কিছুটা আঁচ করতে পারি। একবার ভেবেছিলাম থাক পড়ে, আবার মন সায় দিল না, তাই উঠে গিয়ে বললাম তোমার সেবায়। জানো, যখন তোমার মাথায় জলপটি দিচ্ছিলাম তখন একবারের জন্য শ্রাবণের কথা মনে পড়েনি। দ্বিতীয় দিন যখন তোমার আবার জ্বর আসে তখন প্রচণ্ড রকমের রাগ হয়েছিল তোমার উপরে, যে তুমি এত করে বললাম তবুও কেন একবার ডাক্তার কাছে গেলে না। সেদিন রাতে খুব ভয় পেয়েছিলাম আমি, শুধু এই ভেবে তোমার কিছু যদি হয়ে যায়। মাঝরাতে যখন তুমি জ্বরের দাপটে আমায় তোমার ক্রমশ বুকে জড়িয়ে ধরলে তখন কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম। প্রচণ্ড নেশায় ডুবেছিলাম, ইচ্ছে করছিল তোমার সাথে এক হয়ে যায়। সেদিন থেকেই তোমায় জড়িয়ে ধরতে আমার ভয় লাগে, যদি আমার নেশা লেগে যায়। জানো, দেশে ফেরার দিন ওইভাবে বলতে চাইনি তোমার কথাগুলো, তবুও বলে ফেলেছি। বুঝতে পারিনি বলতে আমার এইভাবে ভোগাবে। বাড়িতে যতদিন ছিলাম তুমি একটু আমার সাথে ভালো করে কথা বলোনি। খুব করে চাইতাম তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু তুমি এড়িয়েই যেতে। যেন তখন অনেক মিস করতাম তোমার বাঁদরামোগুলো। খুব করে চাইতাম তুমি আগের মতো হয়ে যাও। এতটাই মিস করতাম তোমার বাঁদরামোগুলোকে যে এক বিছানায় থাকার পরেও পাশ ফিরিয়ে চোখের জল ফেরাতে হতো আমায়। তারপর চিন্তা করলাম এর একটা বিহিত করতেই হবে, মাফ চেয়ে নেবো তোমার কাছে। কিন্তু বুঝতে পারিনি সেদিন রাতে যে আমার জন্য এতগুলো সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি তোমায় প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছি। ভেবেছিলাম হয়তো তুমি আমায় ভালোবাসো, অভিমান করে কথা বলছো না, কিন্তু আমার এই চিন্তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে সেদিন রাতে ওই মেয়েটাই আমায় সব জানিয়ে দেয়। অবশ্য তোমার কাছেই ফোন দিয়েছিল। তখন বুঝতে পারলাম কেন তুমি আমায় ডিভোর্স দিতে উঠে পড়ে লেগেছো। এটা যখন বললো আমাকে ডিভোর্স দিয়ে তুমি আবারও বিয়ে করবে, তখন মনে হচ্ছিল কেউ যেন দা দিয়ে আমার কলিজাটা না টুকরো টুকরো করে ফেলেছিল। আচ্ছা, তুমি কি জানো তোমার ঘরে সিসি ক্যামেরা লাগানো আছে? কাল যখন কাকা খেয়ে পড়ে যাই তখন দেখি টেবিলের সাথে নিচে লাগানো সিসি ক্যামেরা, হয়তো আরও আছে। আচ্ছা, রুমে এইসব লাগিয়ে রেখেছো কেন? কবেই বা লাগিয়েছো? আগে তো দেখিনি। যাই হোক, সকালে বললে তুমি আমি নাকি প্রতিদিন বিকেলে শ্রাবণের সাথে কথা বলি। জিজ্ঞেস করলাম কে বলেছে, তুমি উত্তর দিলে না। তুমি কি জানো সেদিনের পর থেকে শ্রাবণের সাথে আমার আর কোনো কথাই হয়নি। আর বিকেলে আম্মু বেশ কয়েকদিন ধরেই ফোন দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। তোমায় বলবো বলবো করে আর বলাই হচ্ছে না, প্রায় সময় অফিসে থাকি, তাই বিকেলে ফোন দেয় আম্মু। আর সেখানে তুমি শ্রাবণের নাম বসালে কি করে? তুমি তো আমায় ডিভোর্স দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছ। 3 মাস পূর্ণ হলে সঠিক সময়ে লেটার পেয়ে যাবে, আমরা তো বিয়ে করে নিতে পারো। আর আমার খোঁজার চেষ্টা করো না, পাবে না। আর সিমন রেখেছি আব্বু মোর জন্য, তুমিও ফোন দেবে না। তুমি কেন, যদি অন্য কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসে তাহলে আর এই সিম অন থাকবে না। ড্রয়ারে দেখো একটা মেমোরি আছে, সেখানে পুরো মাসের কল রেকর্ড আছে, শুনে নি। আমার ফোনে অটো কল রেকর্ড অন করা। আর একটা কথা বলে দিই,
যেটা মুখে বলতে পারিনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে। বাধা নেই তো, প্রচণ্ড ভালোবেসে ফেলেছি তোমায়, অনেক মিস করি তোমায়। তোমার বাঁধবেগুলো ভালো থেকো। পড়তে পড়তে কখন যে আমার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো আমি নিজেও বুঝতে পারিনি। নিধিও আমায় ভালোবাসে ভাবতেই মনটা নেচে উঠছে। কিন্তু নিধিকে এখন কোথায় পাই? ও তো বললো আমার ঘরে নাকি সিসি ক্যামেরা লাগানো আছে। কই, আমি তো কোনোদিন লাগাইনি, এমনকি দেখিও নি। আম্মু বলল শ্রাবণ এসেছিল বিদ্যুৎ লাইন ঠিক করতে। ওই কি করেছিল এই কাজ? আচ্ছা, তাহলে শ্রাবণী কি আমার দুর্বলতার সুযোগ নিয়ে সিসি ফুটেজ দেখে কল করেছিল? আর নিধি বা কোন মেয়েটির কথা বলল? শ্রাবণ, তোকে আমি ছাড়বো না। এতদিন তুই খেলেছিস, এখন আমি খেলবো। তার আগে আমার নিধিকে খুঁজে বের করতে হবে। আমার বন্ধুদের কাছে শ্রাবণের পুরো ডিটেলস বলে ওর ওপর নজর রাখতে বলি। এখন আমার মনে একটাই প্রশ্ন, নিধি এখন কোথায় থাকতে পারে? ও তো বাবার বাসায় যায়নি, তাহলে কোথায় যেতে পারে? আর কলও করতে পারছি না। রিস যদি সত্যিই বন্ধ রাখে তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে। ওয়াও, দারুণ আইডিয়া। বাবু তুমি দাঁড়াও, দেখো তোমাকে খুঁজে বের করা আমার 2 মিনিটের। না না, যেতে যতটুকু সময় সেই সময়ের ব্যাপার। তুমি দাঁড়াও, আমি আসছি। তুমি আমার বাদামি মিস করছো তাই না? দাঁড়াও, একটু পরে আর মিস করতে হবে না। সিসি ক্যামেরা খুঁজে বের করে নষ্ট করে দিলাম, তারপর ল্যাপটপ নিয়ে বেরিয়ে যাচ্ছি। কী রে বাপ, নিধি কোথায়? আর এখন আবার কই যাবি? নিধিমাকে ফোন দিয়েছিলি? আম্মু, আসলে হয়েছে কি, মানে থাইল্যান্ডে এক আন্টির সাথে পরিচয় হয়েছিল। তিনি এখানে নিধিকে দেখে নিয়ে যান। নিধি আমায় নিয়ে আসতে বলেছে, তাই যাচ্ছি। এখন চাবি দাও। এই নে, সাবধানে যাস। আমি গাড়িতে এসে বসি, ল্যাপটপটা অন করে নিধির নাম্বারের লোকেশন বের করে। এদিকে নিধি প্রায় 2 ঘন্টা যাবৎ এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না। 6 ঘন্টা জার্নির পর আমি পৌঁছাই আমার গন্তব্যস্থানে, একদম নিধির ঘরের সামনে একটাই ঘর, তাই চিনতে অসুবিধা হয়নি আমার। আসার সময় রেস্টুরেন্ট থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসি আমি। না জানি সারাদিনই কিছু খেয়েছে কিনা নিধি। আমি একদৃষ্টিতে সামনে ঘরের দিকে তাকিয়ে আছি, কী দিয়ে কি শুরু করবো ভাবছি। এমন সময় ঘরের পাপটা চলে উঠল। ঘর খুলে বেরিয়ে এলো নিধি। বাইরে ওয়াশরুমে চলে যায়। আমি আর দেরি না করে চটজলদি রুমে ঢুকে খাটে গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর নিধি রুমে এসে খাটের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ বেশ কয়েকবার এমন হয়েছে তার, কেন যে বারবার অর্ণব সামনে চলে আসছে। হ্যালুসিনেশন ভেবে আনমনা হয়ে নিধি খাটে এসে শুয়ে পড়ে। তার বুকের ধুকবুকনি বেরিয়ে চলেছে, এখনও কাটেনি হ্যালুসিনেশন। আর কিছু না ভেবেই নিধি জোরে এক চিৎকার দিতে যাবে, তখনই বলি, এই চুপ চুপ, কি করছো? আমি অর্ণব, ভয় পাওয়ার কিছুই নেই। নিধির মুখে হাত দিয়ে কথাটা বললাম। নিধি কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে শান্ত গলায় বলল, কিভাবে এলে এখানে? ভালোবাসার টানে। বেরো, চলে যাও এখান থেকে, নয়তো কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে মানুষ ডাকবো। ভালো চাও তো চলে যাও। আমার একটা ভুল হয়ে গেছে, মাফ করে দাও না প্লিজ। আসলে হয়েছে কি, তারপর আমি সব কথা খুলে বলি। নিধি আমাকে জড়িয়ে ধরে, তবে কথায় ওর বড্ড অভিমান। অর্ণব, আমি কি তোমার খেলনা? এখন ঘরে নিবে, পরে ফেলে দিবেন না তো? আচ্ছা বাবা, সরি, বললাম তো ভুল হয়ে গেছে। আমি ইচ্ছে করে মারিনি চর, আর এমন হবে না প্লিজ। তারপর নিধি আর আমি বাড়িতে চলে আসি। 1 সপ্তাহ পার হয়ে যায়। আজ নিধি আমার বিয়ের 3 মাস পূর্ণ হচ্ছে। রাত 12টা বেজে গেছে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, বারবার নিধিকে ফোন দিয়ে ছাদে আসতে বলছি। শেষমেশ নিধি না পেরে ছাদে চলে আসে। অন্ধকার ছাদ। কি হয়েছে, এত রাতে এখানে রাখলে কেন? একটু ঘুমাচ্ছিলাম। আজকে আমাদের বিয়ের কমাস চলে মনে আছে? নিধির মনে এক অজানা ভয় আঁকড়ে ধরছে। 3 মাস? হ্যাঁ, তোমার ইচ্ছেটা পূরণ করতে চাচ্ছি, কি বলো? অর্ণব, সে কথা এখন উঠাচ্ছ কেন? আমি একটা কাগজ বের করি, নাও সই করে ফেলো। এমন করছো কেন তুমি? আমি পারবো না। তোমায় করতে হবে না, যদি একটা কাজ করো। বলো, কি বলতে হবে? আমি সব বলতে রাজি। গভীরভাবে একটা চুমু খেতে হবে। আমি ঠোঁটটা দেখিয়ে হাত দিয়ে বললাম। নিধিও আর কিছু না বলে একটা গভীরভাবে চুমু খায়। এখন এই কাগজ পড়ো। যা লেখা ছিল, এটি একটি এগ্রিমেন্ট। নিধি, অর্ণব কেউ কাউকে কোনোদিন ছেড়ে দিতে পারবে না। অবশ্য একটা রাস্তা খোলা রাখা হলো, যদি তারা আলাদা হয়ে যেতে চায় তাহলে যে যেতে চাইবে তাকে 9999টা বেবি দিয়ে যেতে হবে। ওরে শয়তান, তা তোমার হচ্ছে।
নিধি আমাকে দৌড়ানি দিয়ে একদম রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। অতঃপর শুভরাত্রি। গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।